মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটি ক্যান্সারের কারণ। সময় এই সৃষ্টির সবথেকে বড় এক সত্য। এই সময় যে সর্বদা প্রবাহমান, সর্বদা গতিশীল, কিন্তু তার গতি চিরকাল স্থির থাকে না। সৃষ্টির প্রতিটা কণার মধ্যে নিহিত শুভ আর অশুভ শক্তিগুলো সর্বদা তাকে নিজের নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টা করে চলে। আর সেখান থেকেই জন্ম নেয় দ্বন্দ্ব, সংঘাত। তাতে জয় বা পরাজয়ের ধারা অপরিবর্তিত থাকলেও সেই সংঘাতের বিষবাষ্প গ্রাস করে সাধারণ মানুষকে। হয়তো কোনো মানুষের জীবন তাতে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, পরিবর্তন হয়ে যায় রাজ্যপাট, কিন্তু এটাই সময় চক্রবহের নিয়ম। তাই এইসব লড়াই সংঘাতকে সাক্ষী রেখে সে বয়ে চলে। আর এই রকম একটা অশরীরী সত্তার সঙ্গে জীবনের সংঘাতের গল্প নিয়ে আমাদের আজকের নিবেদন লেখক শিবাঙ্গনের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন পাতাল লোকের রাক্ষস। দাদু, ও দাদু, তুমি যে আজ বলেছিলে আমাকে রাজদরবারে নিয়ে যাবে, ওখানে নাকি কত বড় বড় সব মানুষরা থাকেন। জমিদার বাবু, মন্ত্রী মশাই, নায়েব মশাইরা থাকেন। আমার রাজসভা দেখার বহুদিনের শখ। তুমি বলেছিলে আমায় নিয়ে যাবে, অথচ একদিনও তো নিয়ে গেলে না। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাব তোমা, নিয়ে যাব। কটা দিন পরেই আমি তোমাকে ঠিক নিয়ে যাব। না, কটা দিন পরে নয়, আমি আজই যাব। আমি যখনই যাব বলি তখনই তুমি কিছু না কিছু বলে এড়িয়ে যাও। আহা আহা আহা, আজ আর জোরাজুরি করো না মা কমলা। রাজসভায় এখন মস্ত কাজের চাপ, সবাই সেই সব কাজ নিয়ে খুব ব্যস্ত। সেই সব চোখে বুকে যাক, তারপর আমি তোমাকে ঠিক নিয়ে যাব। এই 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 আমি তোমাকে কথা দিচ্ছি। এখন এখন কি এমন কাজের চাপ দাদু? আমি রোজ লক্ষ্য করে দেখি তুমি রাজসভা থেকে ফেরার পরে কেমন গম্ভীর হয়ে থাকো, আমার সাথে ভালো করে খেলোও না। আমি তোমার সঙ্গে ভালো করে খেলিও না, এ তো ভারী গুরুতর অভিযোগ। ঠিক আছে ঠিক আছে, আর কটা দিন যাক, তারপর আমি রাজসভা থেকে ফিরে তোমার সাথে খুব খেলবো। হ্যাঁ, আবার আবার জমিদার বাবুকে বলেও তোমাকে একদিন রাজসভা দেখাতে নিয়ে যাব। না দাদু, আমি আজই যাব। কমলার এই জিদ বৃদ্ধ রাজপুরোহিতের অত্যন্ত পরিচিত একটি ঘটনা। উনি জানেন ফুটফুটে কমলার সব ভালো হলেও মেয়েটা বড় জেদি। আসলে এটা হওয়ারই ছিল, তাই সবকিছু মেনে নিয়েছেন বৃদ্ধ পুরোহিত। বৈদিক শাস্ত্র প্রচার আর হোমযজ্ঞ ব্যতীত এই মানুষটির সাংসারিক জীবন বলে যদি কিছু থেকে থাকে, তবে সেটি এই নাতনি কমলাকে ঘিরে। অমন রাশভারী এক মানুষ কিভাবে যে ওই একরত্তি নাতনির সামনে এমন শিশুর মতো ব্যবহার করেন, তা দেখে ওনার পরিবারের প্রায় সকলেই অবাক হয়ে যান। কিন্তু রাজপুরোহিত জানেন তিনি কি করছেন। আরাধ্য দেবীর সেবায় সে শুধুমাত্র বৈদিক শাস্ত্র প্রচার আর হোমযজ্ঞ করলেই হয় না, দৈনন্দিন ব্যবহারিক জীবনেও যে তার নানাবিধ মানসিক প্রকাশ রয়েছে, তার সবটাই ধ্যান যোগে জানতে পেরেছেন রাজপুরোহিত আচার্য ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়। তাই তার কাছে জীবনের প্রতিটা শ্বাস প্রশ্বাসই তার আরাধ্যের পূজার্চনা ছাড়া কিছুই নয়। আর নয় বলেই এই চরম অরাজনৈতিক পরিস্থিতিতে তিনি কমলাকে আড়াল করে রেখেছেন বাইরের জগৎ থেকে, কারণ তিনি জানেন এই চরম পরিস্থিতিতে কমলাকে তাকে রক্ষা করতেই হবে। ও দাদু, কি ভাবছো? তুমি বললে না তো রাজসভায় সবাই এখন কেন এত ব্যস্ত? তুমি তো সবই জানো মা, তোমার অজানা যে কিছুই নেই। কিন্তু আমি তোমার এক তুচ্ছ সেবক মাত্র, তোমাকে তা বলি কি করে? তোমার এই শৈশব লীলায় শুধুমাত্র দেশের প্রজাদের স্বার্থে তোমাকে সেখানে নিয়ে গিয়ে ফেলা কি ভয়ঙ্কর অনর্থ নয়?
কিন্তু আমি কি করব মা, কি করব? তুমি আমাকে পথ দেখাও। মনের ভেতরটা মুচড়ে কেঁদে উঠল। রাজপুরোহিত তা গোপন করে কমলার উদ্দেশ্যে বললেন, তুমি কি জানো কমলা মা, একটা ভয়ঙ্কর রাক্ষস হঠাৎ করে আক্রমণ করেছে আমাদের রাজ দরবারে। তার সঙ্গে রাজামশাইরা ভয়ঙ্কর যুদ্ধ করছেন। তুমি ছোট্ট মেয়ে, তাই তোমাকে এখন সেখানে নিয়ে যাচ্ছি না। ঠিক সেই সময় ঘরে এসে প্রবেশ করেন এক নবীন সাধু। রাজদরবার থেকে তখনকার খবর নিয়ে এসেছে সে, আর এসেই তাড়াতাড়ি রাজপুরোহিতের কানে ফিসফিস করে বলে, গুরুদেব, গুরুদেব, সর্বনাশ হয়ে গেছে। সুনিকেশ আজ আবার রাজদরবার আক্রমণ করেছে। তারপর ভয়ঙ্কর মায়াবী শক্তিতে সকলকে তার বশ করে মুণ্ডচ্ছেদ করছে এক এক করে। গোটা রাজসভায় ছড়িয়ে পড়ে রয়েছে মৃতদেহের সারি, রক্তের স্রোত বইছে সেখানে, থমথম করছে সমগ্র প্রতাপগড়। এ কি বলছো তুমি? চৈতন্যানন্দ সকলের মুণ্ডচ্ছেদ? প্রহরীরা কোথায় ছিল? হ্যাঁ গুরুদেব, আমি ঠিকই বলছি। সে বিভৎসতা আমি চোখে দেখতে পারিনি। যারা যারা সুনিকেশের পক্ষ অবলম্বন করতে অস্বীকার করেছে তাদের প্রত্যেককে হত্যা করেছে সেই নরপিশাচ। গোটা রাজসভায় ভেসে যাচ্ছে রক্তের বন্যা, ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মানুষের দেহাংশ। অরুদ্ধত তরবারির আঘাত প্রতিরোধ করার ক্ষমতা ওই রাজসভায় কারোর নেই গুরুদেব, কারোর নেই। প্রহরীরা তো নিমিত্ত মাত্র। তাই সকলের জন্য একমাত্র মৃত্যুই যেন ছিল অনিবার্য নিয়তি। আমি রাজসভায় যাব। দাদু, আমাকে যে যেতেই হবে, তুমি আমাকে নিয়ে চলো। না 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 মা, শোনো, আমি তোমাকে বলছি, আমরা না হয় চৈতন্যানন্দ, তুমি বরং এখন যাও, তোমার কক্ষে বিশ্রাম নাও। তোমার মনের উপর দিয়ে যে ঝড় বয়ে যাচ্ছে বুঝতে পারছি, আর তুমি শান্ত হও। আমি এখন আমার নাতনি কমলার সাথে একটু খেলবো। আমি রাজসভায় যাব দাদু, তুমি এক্ষুনি আমাকে রাজসভায় নিয়ে চলো। না না, আমি তোমাকে বলছি, তোমাকে আমি ঠিক রাজসভায় নিয়ে যাব, কিন্তু গুরুদেব, গুরুদেব, আপনি দয়া করুন, আপনি দয়া করে আপনার এই বৎসল্য মোহ থেকে বেরিয়ে আসুন। এই প্রতাপগড়ের মানুষদেরকে আপনি রক্ষা করুন। কমলাকে রাজসভায় যাবার অনুমতি দিন, না হলে এই প্রতাপগড় রাজ্যে আর একজনও জীবিত থাকবে না, থাকবে না। এই তুমি কি বলছো চৈতন্যানন্দ? তুমি কি বুঝতে পারছো না? কমলা এখন একটি 7 বছরের বালিকা মাত্র। তুমি তাকে নিয়ে যেতে বলছো সেই মৃত্যুপুরীতে? সেই নরপিশাচের প্রকাণ্ড আঘাতের সামনে কমলা যে একটা শনের কাঠির মতো উড়ে যাবে, তাতে কেউ রক্ষা করতে পারবে না। গুরুদেব, গুরুদেব। দাদু, শনের কাঠি কি গো? এই দেখো, আমার হাতে যেটা আছে এটাকে কি বলে? শনের কাঠি? রাজপুরোহিত দেখতে পান কমলার হাতে একটা সত্যি ছোট্ট শনের কাঠি তুলে নিয়ে ছুঁড়ে দেয় দক্ষিণ দিক বরাবর। কিছু একটা লক্ষ্য করে, তারপর বলে ওঠে, যা পালা বলছি। আর যদি আমার দাদুকে, আমার প্রতাপগড়কে কষ্ট দিস, তবে আমি কিন্তু ভীষণ রাগ করব। কথাটা বলেই কমলা রাজপুরোহিত আচার্যের দিকে ফিরে ওর ছোট্ট ছোট্ট দুটো হাতে আর চোখে জল মুছিয়ে দেয়। কেতো না দাদু, আমি ওষুধটাকে বকে দিয়েছি, আর ও তোমাকে কষ্ট দেবে না। রাজপুরোহিত শুনতে পান বহু দূর থেকে সে শেয়ালের আর্তনাদ বহুক্ষণ ভেসে আসছিল, তা যেন হঠাৎ থেমে গেল। গত কয়েকদিন ধরে শিয়ালের আর্তনাদ একবারও থামেনি। বড়ই অশুভ সংকেত বয়ে আনে এই শিয়ালের ডাক। একটা কালো মেঘে প্রতাপগড়ের আকাশ ঢেকে রয়েছে। সূর্যের আলো দেখা যায়নি গত কয়েকদিন ধরে। হঠাৎ করে সেই কালো মেঘের ঘন ঘটা কেটে গিয়ে সূর্যের আলো এসে পড়ল প্রতাপগড়ের বুকে। দূরে কোথাও যেন একটা কোকিল ডেকে উঠল। এতদিন শত শত কাকের কর্কশ ক্রন্দনে প্রতাপগড়ের মানুষ প্রায় মৃত হয়েছিল। অস্বাস্থ্যকর বাতাসে একটা পচা মাংসের গন্ধ ভেসে আসছিল। মানুষজন যেন শ্বাস নেওয়ার ইচ্ছেটাই ছেড়ে দিয়েছিল, কিন্তু এখন সে গন্ধ আর নেই। কমলার হাত ধরে ঋষিকেশ আচার্য উঠে দাঁড়ান, গিয়ে দাঁড়ান বারান্দার সামনে।
বিশুদ্ধ বাতাস বুক ভরে গ্রহণ করার পর মনে মনে ভক্তি ভরে প্রণাম জানান সেই আদি মহাশক্তিকে। কারণ তিনি জানেন সাংসারিক বন্ধনের কারণে বয়োজ্যেষ্ঠ দাদু লোকসমক্ষে প্রণাম জানাতে পারেন না আরাধ্যকে, তাই মনের আকুতি পৌঁছে দেন মা ভগবতীর চরণে। কিন্তু এইভাবেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ কমলার একটা কথায় সম্বিত ফেরে রাজপুরোহিতের। জানো তো দাদু, এই ওষুধটা না বড্ড দুষ্টু, মরেও মরে না। কতবারই তো ওকে মারি, যতবার মারি ততবারই বেঁচে ওঠে। কি জ্বালা বলো তো। কমলার কথা শুনে বুকের ভেতরটা কেঁপে ওঠে পুরোহিতের। এ কি বলল কমলা? তবে কি এই রাক্ষস আবার ফিরে আসবে? প্রতাপগড়ের মানুষের দুঃখের জীবন কি তবে এটা শেষ নয়, সবে শুরু? দিনটা রামনবমী। এমনিতে আমাদের অফিস ছুটি থাকে না রামনবমীতে, তবে এবার দিনটা রবিবার পড়ায় ছুটি পেয়েছি। আর প্রতিটা ছুটির দিনের মতো সকাল 9টা বাজতে না বাজতেই আমরা এসে হাজির হলাম মটলিনে তারানাথের বাড়ি। আর আপনারা তো নিশ্চয়ই এতদিন ভালো করে জেনেই গেছেন আমরা ফ্রি ছুটির দিনে এখানেই আসি। তারানাথ তান্ত্রিক মানে আমাদের যাকে ঠাকুর মশাই বলে থাকি, তার অতীত জীবনে নানা রোমহর্ষ ঘটনা আপনারা শুনেছেন। আমাদের বেশ ভালোই লাগে সেসব শুনতে। আর এমনিতে এখন যেহেতু বেশি লোকজন আর ওনার কাছে আসে না, তাই আমরা এলে ঠাকুরমশাই বেশ খুশি হন। আর কিছু হোক না হোক সময়টা অন্তত কেটে যায়। তা এই রামনবমীর দিনে গল্প করতে গিয়ে কোথায় কোথায় সেই রামায়ণের কথা যে উঠবেই, এই কথা বলাই বাহুল্য। আমাদের কথাও ঠিক সেভাবেই এগোচ্ছিল। ঠাকুরমশাই, একটা ব্যাপার বলুন, আপনি কি বিশ্বাস করেন এইসব যে আমাদের মহাকাব্যগুলো? মহাকাব্য মানে রামায়ণ, মহাভারত, এইগুলোর কথা বলছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলোর কথাই বলছি। এগুলোতে যা সব ঘটনার কথা বলা হয়েছে সেগুলো সব সত্যি, সব বাস্তব ঘটনার উপর ভিত্তি করে। সত্যি ঘটনার বর্ণনা মানে এসব সত্যিই কি কোনোদিনও ঘটেছিল এই পৃথিবীর বুকে? কোনোদিনও এইসব রথী মহারথীরা সত্যিই হেঁটে চলে বেরিয়েছেন? ভগবান লীলা করেছেন, যুদ্ধ করেছেন, কত রক্তক্ষয়ী সংগ্রামে জয় বিজয় নির্ধারিত হয়েছিল। যেমন ধরুন এই লঙ্কায় রাম রাবণের যুদ্ধ কিংবা কুরুক্ষেত্রের যুদ্ধ। এইসব রথী মহারথীরা শুধু যুদ্ধই করেছেন, আর কিছু করেননি? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, এইসব মহাকাব্য মানে তোমরা সবসময় যুদ্ধের কথাটাই মনে রাখো, তাই না? রামায়ণ মানে রাম আর রাবণের যুদ্ধ, মেঘনাদ আর লক্ষণের যুদ্ধ। মহাভারত মানেই কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধ, যেখানে যুদ্ধ করছেন কর্ণ আর অর্জুন, ভীম আর দুর্যোধন, তাই না? না, সেটা নয়। তবু মহাকাব্যের কথা উঠলে প্রথমেই যেন যুদ্ধের কথা মাথায় আসে, তাই বললাম আর কি। না হে, মহাকাব্য মানে সব সময় শুধু যুদ্ধ নয়। মহাকাব্য আসলে একটা সমসাময়িক সমাজ চিত্র। একটু যদি মন দিয়ে পড়ে দেখো তো বুঝতে পারবে মহাকাব্যের প্রতিটা ছত্রে ছত্রে নানা বিষয় উঠে আসে, যেগুলো সেই সময়কার সমাজের বিভিন্ন দিক বর্ণনা করে। মানুষের জীবনযাত্রা, অর্থনৈতিক দিক, আর সব থেকে বড় কথা কূটনীতি। যেমন যেমন ধরো বিশল্যকরণের প্রয়োগ কৌশল বোঝায় সেই সময়কার চিকিৎসা বিজ্ঞান কতটা উন্নত ছিল। আবার একইভাবে রামচন্দ্রের নগর পরিক্রমা দেখো, শিখতে পারবে একজন প্রশাসনিক কর্তার কিভাবে নিজের দেশের উপর পর্যবেক্ষণ রাখতে হয়।
আবার দ্রৌপদীর চরিত্রের মধ্যে পাবে সেই সময় নারীরা কত বলিষ্ঠ ভূমিকা পালন করতেন, তার উপমা। কিন্তু ঠাকুরমশাই, এইসব তো লেখকের কল্পনাও হতে পারে। হতেই পারে নারায়ণের অবতার হিসেবে রামচন্দ্র কিংবা শ্রীকৃষ্ণকে এতটা মহান প্রমাণ করার জন্যই এভাবে লেখা হয়েছে, কিন্তু বাস্তবে এসবের কিছুই কখনো মিল ছিল না। দেখো বাবু, তোমরা যেভাবে সবকিছুকে দেখো, মানে ওই যুক্তি দিয়ে, তাতে প্রথম প্রথম তোমাদের মনে অবিশ্বাস জন্ম নেবে, এটাই তো স্বাভাবিক। তবে আমরা, মানে যারা পুজো অর্চনা করে, নানান বৈদিক ও তান্ত্রিক ক্রিয়া নিয়ে থাকি, আমাদের তো দেবতা আর ঈশ্বরের কথা বিশ্বাস করতেই হয়। আর শুধু বিশ্বাস নয়, তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ অনুগ্রহ বা আশীর্বাদ যে আমি বহুবার পেয়েছি, সে কথা তো তোমাদের বলেইছি। তবে আর তাদের অবিশ্বাসের প্রশ্ন আসে কি করে বলো? না না ঠাকুরমশাই, আমি ঈশ্বরের প্রতি বিশ্বাস বা অবিশ্বাসের কথা বলছি না। আমি বলছি ওই পৌরাণিক গল্পগুলোর কথা, যেগুলোকে আমরা মহাকাব্য বলি, সেগুলো। বুঝতে পেরেছি, তোমার মন এখনো সম্পূর্ণ বিশ্বাস করতে পারেনি, তাই তুমি ঈশ্বরকে মানছো, কিন্তু তার করা কাজকর্মগুলো পুরোপুরি মানতে পারছো না, তাই না? ঠাকুরমশাই দেখুন, কিশোরীর মতো কিন্তু আমারও এটাই বিশ্বাস। এই মহাকাব্যগুলো লেখা হয়েছে অনেকটা অতিরঞ্জিতভাবে, সেসব আপনি যতই যাই বলুন না কেন। আমি তো তোমাদের বলিনি যেটা আমার বিশ্বাস সেটা তোমরাও বিশ্বাস করো। তবে কি জানো, তোমরা, মানে আজকের মানুষরা সব কিছুকে বিচার করো তোমাদের চেনা জানা ছকের মধ্য থেকে, কিন্তু সেই আমলে মানুষদের ক্ষমতা ছিল এই আমাদের থেকে অনেক অনেক বেশি, যাতে করে তোমরা ভাবো সেগুলো অতি প্রাকৃত, অতি রঞ্জিত। তার মানে আপনি বলছেন ওইসব মহাকাব্যগুলো সত্যিই ছিল? ওই যে বললাম, বিশ্বাসের পার্থক্য আর মনের বিশ্বাস তার ইচ্ছা মতো যুক্তি নিজে খুঁজে নেন। আচ্ছা, একটা কথা বলুন, আপনি তো জীবনে এত এত অলৌকিক ঘটনার সাক্ষী থেকেছেন, কোনোদিনও এই রকম কোনো চরিত্রের সাথে আপনার যোগাযোগ হয়নি? এই রে, কি যে বলো, এ তো কলিযুগ, আর সেসব ঘটনা তো সেই সত্য, ত্রেতা কিংবা দাপুরেই চোখে বুকে গেছে গো। আমার সাথে তাদের দেখা কি করে হবে শুনি? তা ঠিক, কিন্তু সেখানে তো অনেক অমর মানুষের কথা বলা আছে, তাই না? যেমন ধরুন বজরংবলী হনুমান, যিনি আশীর্বাদে অমর, কিংবা অশ্বত্থামা, যিনি আবার কি না অভিশাপে অমর। তারা তো আজও আছেন এই পৃথিবীতে, অন্তত সেই রকমই মহাকাব্যে লেখা আছে, তাই না? তা আছেন বই কি। আমরা পরিষ্কার বুঝতে পারলাম ঠাকুরমশাই যেন একটু মুচকি হাসলেন। তারপর মিনিট খানেক চুপ করে বসে থাকার পর বললেন, হ্যাঁ, কি যেন বলছিলাম? ওই যে আপনি বললেন না তো, এরকম কোনো মহাকাব্য চরিত্রের সাথে আপনার কোনোদিনও দেখা হয়েছিল কিনা? আবারও বেশ খানিকক্ষণ চুপ করে বসে রইলেন ঠাকুরমশাই। তারপর বললেন, হ্যাঁ, হয়েছিল। তারানাথের কথা শুনে আমি আর কিশোরী প্রায় বাকরুদ্ধ। বললেন কি ঠাকুরমশাই? উনি এর আগে যতগুলো ক্ষেত্রে ওনার নিজের অভিজ্ঞতার কথা বলেছেন, তাতে ওনাকে আমরা দুজনে একটু শ্রদ্ধা ভক্তি করি। উনি নিছক বাঁচে মশকরা করবেন না, এটা মেনে নিতে পারছিলাম না। তাই আবারও জিজ্ঞেস করলাম, হয়েছিল মানে আপনি সেই চরিত্রদের সামনাসামনি দেখেছেন? না, ঠিক সামনে থেকে নয়, তবে সেই উপস্থিতি আমি দেখেছি খুব প্রাঞ্জল ভাবে। এই এই দেখো, কথা বলতে গিয়ে আমার এখনো গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে, এতটাই নিদারুণ সেই অভিজ্ঞতা। আচ্ছা ঠাকুরমশাই, একটু বলুন না সেই অভিজ্ঞতার কথা, আমি শুনতে ভীষণ আগ্রহী। দেখো ভাই,
এই জীবনে ভূত প্রেত অশরীরের সাথে তো কমবার সামনাসামনি হওয়ার সুযোগ হলো না, কিন্তু সেই সব ঘটনা বা মানুষগুলো সত্যিই একেবারে আলাদা। ওনাদের শক্তি যে কত তা তুমি কল্পনাও করতে পারবে না, বুঝলে? আচ্ছা ঠাকুরমশাই, এনারা কে ছিলেন, মানুষ না দেবতা? এনাদের কেউই নন, এনাদের চিন্তা ভাবনা তবু তুমি আগে থাকতে আন্দাজ করতে পারবে, কিন্তু আমি যার কথা বলছি সে এক অদ্ভুত জীব। তাই সে মানুষ নাকি দেবতা নাকি কোনো অপদেবতা তার কোনো কিছুই বুঝে ওঠা যায় না। অন্তত প্রথম থেকে তো আমি তা বুঝতে পারিনি। ঠাকুরমশাই, রামায়ণ বা মহাভারতে যে সমস্ত চরিত্রের কথা বলা হয়েছে তারা সকলেই মানুষ। ভগবান নারায়ণের অবতার গ্রহণের অর্থই ছিল তাই। ভগবান শ্রীরামচন্দ্র এবং দ্বাপারে ভগবান শ্রীকৃষ্ণ দুজনেই মানুষ হিসাবে জন্ম নিয়েছিলেন। তাহলে আপনার মনে দ্বন্দ্বের কারণটা কি? দেখো, তোমার কথা আমি বুঝতে পারছি, কিন্তু তুমি তো রামায়ণে দেখেছ এমন অনেক চরিত্রের কথা সেখানে বলা আছে যারা মানুষ নন। যেমন ধরো কালনেমি বা মারিচ, কিংবা মহাভারতের দিক থেকে দেখলে হিড়িম বাবা তার পুত্র ঘটোৎকচ। এবার তোমরাই বলো, এদের তোমরা মানুষ বলবে নাকি দেবতা? রাক্ষস। একদম ঠিক ধরেছ, এরা সকলেই হলো রাক্ষস। মহাকাব্যগুলি এদের বনবাসী অপেক্ষাকৃত পিছিয়ে পড়া সম্প্রদায় বলে দেখালেও এরা কিন্তু সকলে অত্যন্ত বলশালী ছিল। হ্যাঁ, সে তো জানি, কিন্তু আপনি যে বললেন আপনার নিজের সাথে ওদের দেখা হয়েছে, সেটা কি ব্যাপার? আপনি কি সত্যি এরকম কোনো রাক্ষস কোনোদিনও দেখেছেন? হ্যাঁ, আমি ওদের দেখেছি। আর মহাকাব্যগুলোতে যেমন বলা হয়েছে ওরাও অসীম বলশালী হয়ে থাকে, ঠিক সেই রকমটাই আমি দেখেছি। তবে তোমরা শোনো আমি কি বলছি। তোমরা তো জানোই, প্রথম জীবনে আমি কোনো বাঁধা গতির জীবনে নিজেকে আবদ্ধ রাখতে চাইতাম না। আমার মনে হতো যত বাইরের মানুষের সঙ্গে মেলামেশা হবে ততই নতুন কিছু শিখতে পারবো। যখন যেখান থেকে কোনো খবর পেতাম কোনো সাধু মহারাজ এসেছেন বলে, তখনই সেখানে ছুটে যেতাম। তাদের সেবা শুশ্রূষা করে তাদের থেকে আশীর্বাদ লাভের চেষ্টা করতাম। আর আমার সেবায় সন্তুষ্ট হয়ে সেই সব সাধক মহারাজরা যদি তাদের অর্জিত গুপ্তবিদ্যার কিছুমাত্র আমাকে শিখিয়ে দিতেন, তবে সেটাই ছিল আমার পাওনা। নিজের ব্যবসাপাতি সেভাবে তখনও কিছু দাঁড়ায়নি, বরং বেশ কিছু ক্ষেত্রে টাকা খাটাতে গিয়ে সেই টাকা জলেই দিয়েছি। তো এইভাবেই চলছিল। তারপর একদিন হঠাৎ করে প্রতাপগড় থেকে ওখানকার জমিদার বাবু শ্রী সূর্য প্রতাপ নারায়ণের একটি চিঠি পেলাম। উনি আমাকে প্রতাপগড়ে আমন্ত্রণ জানিয়েছেন। চিঠিতে আমাকে আমন্ত্রণ জানাবার কারণ সেভাবে স্পষ্ট করে লেখা না থাকলেও আমার বুঝতে অসুবিধা হলো না। জমিদার বাবু যথেষ্ট উৎকণ্ঠায় পড়ে আমাকে চিঠি লিখেছেন। চিঠিতে উনি লিখেছেন আমি যত তাড়াতাড়ি সম্ভব যেন প্রতাপগড়ের উদ্দেশ্যে রওনা হই। আর চিঠির সঙ্গে একটা কড়কড়ে 10 টাকার নোট উনি পাঠিয়েছেন আমার যাতায়াতের খরচ হিসাবে। প্রতাপগড়? আপনি কি প্রতাপগড়ে আগে কখনো গেছেন? না, আমি তা যাইনি। তবে উনি চিঠিতে লিখে দিয়েছেন প্রতাপগড় পৌঁছানোর নির্দেশিকা। কিছুই না, ট্রেনে করে বর্ধমান গিয়ে বাকি রাস্তা বাসে যেতে হবে। বর্ধমান স্টেশন থেকে মাইল 3 পথ।
যে জায়গাটায় নামতে হবে তার নাম সূর্যকান্তপুর। সূর্যকান্তপুর থেকে প্রতাপগড় আরো প্রায় মাইল 3। তবে সেখানে যানবাহন বলতে কিছু নেই, হেঁটে যেতে হবে। এই অবধি সবকিছুই ঠিকঠাক ছিল। তবে সেই চিঠি শেষ একটি বাক্য আমার মনে একটা খটকা জাগালো। জমিদার বাবু লিখেছেন, সূর্যকান্তপুর থেকে প্রতাপগড় পৌঁছানোর রাস্তাটা আমি যেন দিনমানে হেঁটে পার হই। কোনোভাবে রাস্তায় যদি সন্ধ্যা নেমে আসে তবে যেন আমি সেই দিনটা সূর্যকান্তপুরে থেকে পরদিন প্রতাপগড়ে যাই। কেন ঠাকুরমশাই, সন্ধে নেমে গেলে কি ওই রাস্তায় কোনো বিপদের সম্ভাবনা আছে নাকি? হ্যাঁ, সেই চিঠি পড়ে প্রাথমিকভাবে আমার সেটাই মনে হয়েছিল। তবে তার বিস্তারিত কিছু সেই চিঠিতে লেখা ছিল না। আর আমি সেই ব্যাপারটা বুঝতে পারি সূর্যকান্তপুর পৌঁছে। তার কারণ আমি যতই তাড়াতাড়ি করি, সূর্যকান্তপুর পৌঁছতে পৌঁছতে প্রায় বেলা পড়ে এলো। এখন চিঠির কথা অনুসারে আমার উচিত ওখানেই রাত্রিতে থেকে যাওয়া। কিন্তু সেই সূর্যকান্তপুরে আমি কাউকেই চিনতাম না, তাই রাতে কোথায় থাকবো কিছুই জানতাম না। তাই ঠিক করি চিঠির কথা অগ্রাহ্য করে প্রতাপগড় চলেই যাব। পা চালিয়ে হাঁটলে বড় জোর 1-1.5 ঘন্টা লাগবে। তাই সন্ধ্যা নামার আগে সেখানে পৌঁছে যেতে অসুবিধা হবে না। আর আরেকটা কারণও ছিল, আমার সেখানে রওনা হওয়ার ব্যাপারে সেটা তখন বুঝতে পারেনি, কিন্তু পরে বুঝতে পেরেছিলাম। যাই হোক, সূর্যকান্তপুর বাস স্টপেজ থেকে খানিকটা পথ এগোলে আর পিচের রাস্তা নেই, মাটির রাস্তা, তবে বেশ চওড়া। আর সেই পথে গরুর গাড়ি যাওয়ার চাকার দাগ স্পষ্ট। তার মানে বুঝলাম এই পথে মানুষজনের যাতায়াত আছে। মাটির রাস্তা পড়ার কিছু দূর গিয়ে একটা ছোট চায়ের দোকান দেখে একটু দাঁড়ালাম। অনেকক্ষণ বাস জার্নি করে এসেছিলাম তো, আর পা চলছিল না। পাশে দোকানের দিকে এগিয়ে যেতেই একজন ভদ্রলোক দ্রুত পায়ে এগিয়ে এলেন আমার দিকে। ঠাকুর মশাই, আসুন আসুন আসুন, আমার কি সৌভাগ্য, নিন নিন, এখানে বসুন। এই কথা বলে সেই ভদ্রলোক তার নিজের গলায় পেঁচানো ধুতির খোঁড় দিয়ে দোকানের সামনে পেতে রাখা বেঞ্চের কোণাটা ভালো করে মুছে দিলেন। ভদ্রলোক আমাকে চেনেনও না, তবু তার ব্যবহারে আমার বেশ ভালো লাগলো। বেশ আন্তরিকতার ছাপ রয়েছে ওনার ব্যবহারে। আর আমিও ওনার পরিষ্কার করে দেওয়া বেঞ্চটায় বসতে বসতে বললাম, আরে ব্যস্ত হবেন না। তা ঠাকুর মশাই, আপনি কোথায় যাবেন? কোথা থেকে আসছেন আপনি? আমার বাড়ি কলকাতাতে, আর আমি যাব প্রতাপগড়। ওখানকার জমিদার বাবু ওনার একটা বিশেষ কাজে আমাকে ডেকে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্যেই আসা আর কি। প্রতাপগড়ের জমিদার বাবু মানে সূর্য প্রতাপ নারায়ণ রায়চৌধুরী? হ্যাঁ, উনি। কেন, ওনার আবার আপনার কাছে কি দরকার? এমনিই তো ওনার অত্যাচারে এইখানকার মানুষ জর্জরিত। আপনি ওনার কথা শুনে চলে এসেছেন, ওনার ব্যাপারে খোঁজ খবর নিয়ে এসেছেন তো? না, দেখুন, ওনার ব্যাপারে ব্যক্তিগত কোনো খোঁজ খবর আমার নেওয়া হয়নি ঠিকই। আমি ওনার চিঠি পেয়েই চলে এসেছি। আর কেন বলুন তো? না থাক, আপনার ব্যাপার। ওনার চিঠি পেয়ে আপনি এসেছেন, যাক, আপনাকে আমি কি সেবা করতে পারি বলুন? দেখুন, আমি বাড়ি থেকে বের হওয়ার সময় কিছু মুড়ি আর বাতাসা সাথে করে নিয়ে এসেছি। আপনি যদি একটু খাবার জল দেন তবে বড় উপকার হয়। ট্রেন থেকে নেমে এতটা পথ বাসে এসেছি তো, মাঝে কিছু খাওয়া হয়নি।
এ মা, সি 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 সি, আপনি একজন ব্রাহ্মণ মানুষ, আমার দোকানে এসেছেন, আর আমি আপনাকে ওইটুকু সেবা করব না? দেখুন, কথায় আছে রাজার পাপে রাজ্য নষ্ট। তো সেই কারণে আমাদের এই প্রতাপগড় গ্রাম যে ধ্বংস হয়ে যাবে সে তো আমরা সকলে জানি, কিন্তু আমরা যারা এই গ্রামের পুরনো বাসিন্দা তারা তো চেষ্টা করবই গ্রামটাকে ওই পিশাচের হাত থেকে বাঁচাতে। সেখানে আপনি একজন ব্রাহ্মণ মানুষ, আপনি এসে আমার থেকে একটু পানীয় জল চাইছেন, সেটা দেওয়া তো পুণ্যের কাজ, আর আমি তা দেব না? সেই দোকানদার ভদ্রলোকের কথা শুনে বুঝতে পারলাম জমিদার সূর্য প্রতাপের উপর যথেষ্ট বীতশ্রদ্ধ। তাই তাকে ব্যাপারটা জিজ্ঞাসা করার জন্য বললাম, রাজার পাপে রাজ্য নষ্ট মানে সূর্যপ্রতাপ বাবু কি একজন প্রশাসক হিসেবে উপযুক্ত নন? উপযুক্ত কি বলছেন ঠাকুর মশাই? উনি তো প্রতাপগড়ের জমিদার নন। উনি প্রতাপগড়ের জমিদার নন? তাহলে? সে অনেক কথা ঠাকুর মশাই, বলতে গেলে তো রাত কাবার হয়ে যাবে। সে ঠিক আছে, আপনার যদি কোনো অসুবিধা না থাকে তবে আমি শুনতেই পারি। তবে একটা কথা, জমিদারবাবু চিঠিতে লিখেছিলেন সূর্যকান্তপুর থেকে প্রতাপগড়ে যাওয়ার এই রাস্তাটা আমি যেন সন্ধ্যা হয়ে গেলে আর না পার হই। আচ্ছা, এই রাস্তায় কি কোনো বিপদের সম্ভাবনা আছে? তা অবশ্য আছে ঠাকুর মশাই। আমরা বা এই গ্রামের কেউ বাইরে থেকে তাদের কোনো পরিচিত কেউ এই গ্রামে এলে তাকে অবশ্যই জানিয়ে দিই, সন্ধ্যার পর যেন তারা সূর্যকান্তপুরের মাঠ পেরোতে না যায়। হ্যাঁ, আমিও তাই ভেবেছিলাম, পা চালিয়ে হেঁটে সন্ধ্যার আগে প্রতাপগড়ে পৌঁছে যাব। আসলে আমার এই গ্রামে কারোর সাথে কোনো পরিচিতি নেই, তো তাই সন্ধ্যা নেমে গেলে অসুবিধা হতে পারে। দেখুন ঠাকুর মশাই, কথা বলতে গেলেই সন্ধ্যা নেমে যাবেই, আর আমিও আপনাকে বলবো সন্ধ্যায় এই রাস্তা দিয়ে না যেতে। তবে সেক্ষেত্রে আমার অনুরোধ, আপনি যদি দয়া করে এই গরিবের ভিটে একবার পায়ের ধুলো দেন তবে বড় কৃতার্থ হই। রাতটুকু আমার দোকানে থেকে কাল ভোর হলেই না হয় আপনি প্রতাপগড়ে চলে যাবেন। খুব সত্যি কথা বলতে কি আমি নিজেও সেইটাই চেয়েছিলাম, আর ভদ্রলোককে এখনো পর্যন্ত যতটুকু দেখেছি তাতে ওনার আতিথেয়তায় আমি মুগ্ধ। তাই বিন্দু মাত্র সংকোচ না করে আমি ওনাকে বললাম, এ তো ভারী ভালো কথা, আমি না হয় আজ রাতটা আপনার দোকানে চালাতেই থাকি। তবে আপনি তো বললেন আপনি প্রতাপগড়ের বাসিন্দা, তাহলে এই সূর্যকান্তপুরেও কি আপনার কোনো বাড়ি আছে, নাকি এখানেই থাকবেন? আপনি একদম ঠিকই ভেবেছেন ঠাকুর মশাই, আমার বাড়ি প্রতাপগড়েই, আর আমার এখানে কোনো বাড়িও নেই। তবে সন্ধ্যা হয়ে গেলে আমি তো আর প্রতাপগড়ে ফিরি নে, আমার এই দোকানের ভেতরেই সব ব্যবস্থা করা আছে। আজকের রাত্রিটা একটু না হয় কষ্টে সৃষ্টে আপনাকে থাকতে হবে। না না, এতে আমার কোনো কষ্টই হবে না। আর আপনি এসব বৃথা চিন্তা না করে যে কথাটা বলছিলেন সেটা বলুন, জমিদার সূর্যপ্রতাপ নারায়ণের ব্যাপারে। ঠিক আছে, তাই বলি ক্ষণ। আর আপনি এতটা পথ এসেছেন সেই কলকাতা থেকে, দাঁড়ান আমি আপনার পাটা একটু টিপে দিই। কি বলে সেই ভদ্রলোক ধপ করে আমার সামনে বসে পড়ে আমার পা টিপতে শুরু করলেন, আর আমি তাতে যথেষ্ট অস্বস্তি প্রকাশ করলে উনি বললেন উনি নাকি এটা অতিথি নারায়ণের সেবা হিসেবে করছেন। তারপর উনি বলতে শুরু করলেন, তো ঠাকুর মশাই যে কথা বলছিলাম, প্রথমেই বলি আমার নাম রাখাল ঘোষ। প্রতাপগড়ে আমাদের পৈতৃক বাড়ি প্রায় 5 পুরুষের, আমাদের নিজস্ব গোয়াল ঘরও আছে। আমার বাকি 2 দাদা আর বাবা সেখানে কাজকর্ম করে সব কিছু দেখাশোনা করেন, আর আমি বলতে পারেন ঘর ছেড়ে বেরিয়ে এসে এখানে একটা চায়ের দোকান দিয়েছি। খুব যে বিক্রি বাট্টা হয় তা নয়, তবে দিন আনতে চলে যায়। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি তো বললেন আপনার বাড়ি প্রতাপগড়ে, অন্যান্য দিন সন্ধ্যা নামার আগে আপনি বাড়ি চলে যান, কিন্তু আজ তাহলে আপনি যাননি কেন? আমি তো চলেই যাচ্ছিলাম, কিন্তু উনি বারণ করলেন বলেই তো গেলাম না। উনি বারণ করলেন? কে বলুন তো? তা তো ঠিক জানি নে।
তবে আপনি আসার প্রায় ঘন্টা দুয়েক আগে উনি আমার দোকানে এসেছিলেন। অত্যন্ত বয়স্ক একজন বৃদ্ধ সাধক মানুষ, মাথায় এই বড় জটা, উচ্চতায় বেশি নয়, গলার কণ্ঠি বার করা, হাড় গিলগিলে রোগা। তবে ওনার চোখের দৃষ্টিতে একটা অসম্ভব তেজ লুকোনো ছিল। এত অসতিপর বৃদ্ধ হয়েও ওনার মেরুদণ্ড এতটুকুও বেঁকে যায়নি। আমার বুঝতে অসুবিধা হলো না এই দোকানদার কার কথা বলছেন। তিনি আর কেউ নন, তিনি অমর জীবন। কোনোদিন আমাদের সামনাসামনি দেখা না হলেও আমি এরকম উদাহরণ বহুবার পেয়েছি, যেখানে আমার পৌঁছাবার আগে উনি সেখানে পৌঁছে আমার পরবর্তী পদক্ষেপ নির্দিষ্ট করে রেখেছেন। আমার নিজের মনের ভেতর একটা অসহায়তা কাজ করে। আমি সেই মহান মানুষটির সঙ্গে কখনো সাক্ষাৎ করতে পারিনি, কখনো তার পায়ে আমার মাথা ঠেকিয়ে প্রণাম জানাতে পারিনি। তাই মনে মনে ভক্তি ভরে তাকে একবার প্রণাম জানিয়ে সেই দোকানদার ভদ্রলোকের উদ্দেশ্যে বললাম। তা তিনি কি বললেন? তিনি বললেন আমি যেন আজ প্রতাপগড়ে না যাই, রাতটা যেন এখানেই থাকি। আর উনি আপনার ব্যাপারেও বললেন যে কেউ একজন তান্ত্রিক নাকি আসবেন, যাকে আমাকে পথ চিনিয়ে প্রতাপগড়ে নিয়ে যেতে হবে। আমি তো ঝাঁপ বন্ধ করে প্রায় রওনা হয়েই গেছিলাম, কিন্তু ওনার কথা শুনে আমি থমকে গেলাম। তারপর থেকে আমি আপনার জন্য অপেক্ষা করে বসে আছি। যদি আপনি আরও আধা ঘন্টা আগে আসতেন তবে আজই প্রতাপগড়ে রওনা হয়ে যেতুম, কিন্তু এখন প্রায় সন্ধ্যা নামবো ভাব, তাই এখন আর রওনা দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। আমি বুঝতে পারলাম আমার এই প্রতাপগড়ে আসা শুধুমাত্র জমিদার সূর্য প্রতাপ নারায়ণ চৌধুরীর চিঠির কারণে নয়, অন্য কোনো দৈব নির্দেশও আছে। তাই সেই দোকানদার ভদ্রলোককে বললাম, ঠিক আছে, যা হওয়ার হয়েছে, এখন তো আর প্রতাপগড়ে রওনা হওয়া সম্ভব নয়। আপনি বরং এখানেই বসুন, আর আমাকে জমিদার বাবুর সম্পর্কে যেটা বলছিলেন সেই কথাটা বলুন। হ্যাঁ, যে কথা বলছিলাম, সূর্য প্রতাপ বাবু তো আমাদের গ্রামের জমিদার নন। ওনাকে ওনার বাবা, মানে আগের জমিদার বাবু শ্রীযুক্ত শিবপ্রসাদ চৌধুরী ত্যায্যপুত্র করেছিলেন। সে অনেক বছর আগের কথা, বুঝলেন ঠাকুমশাই। শিবপ্রতাপ বাবুর তখন বেশ বয়স হয়েছে। জমিদারির কাজকর্ম সামলানো তখন ওনার পক্ষে যথেষ্ট সমস্যার। আর ওনার দুই সন্তান, জ্যেষ্ঠ পুত্র সূর্য প্রতাপ আর ওনার কনিষ্ঠ পুত্র চন্দ্রপ্রতাপ রায় চৌধুরী। কিন্তু সহোদর ভাই হলেও ওনাদের মধ্যে স্বভাব আর প্রকৃতি ছিল সম্পূর্ণ আলাদা। সূর্য প্রতাপ বরাবরই অসম্ভব দাম্ভিক, নির্দয় আর অত্যাচারী স্বভাবের, আর চন্দ্রপ্রতাপ ছিলেন বরাবরই অত্যন্ত মিষ্টভাষী, অমায়িক স্বভাবের। জমিদার বাবুর সন্তান হওয়া সত্ত্বেও ওনার মধ্যে কোনোদিনই কেউ কোনো অহংকারের লেশমাত্র দেখিনি। চন্দ্রপ্রতাপ অত্যন্ত ভালোভাবে মানুষের সাথে মিশতেন, তাদের দুঃখ দুর্দশায় পাশে থাকতেন। গ্রামের কোনো মানুষ কোনো রকম বিপদে পড়লে চন্দ্রপ্রতাপ চৌধুরী তার পাশে এসে দাঁড়াতেন। ফলে সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা ছিল অনেক বেশি। আর অমর্ত্যরাও সকলে চন্দ্রপ্রতাপকে স্নেহ করতেন। চন্দ্রপ্রতাপ যে কোনো সমস্যা সমাধানের জন্যই অমর্ত্যদের মতামতকে গুরুত্ব দিয়ে এগোতে চাইলেও সূর্যপ্রতাপ ছিলেন ঠিক উল্টো। অযথা নিজের প্রজাদের সন্দেহ আর বিনা বিচারে শাস্তিদানের জন্যই মানুষ সূর্যপ্রতাপকে ঘৃণা করতে শুরু করে। আর এই সব খবরই ছিল তৎকালীন জমিদার শিবপ্রসাদ বাবুর কাছে। উনি নিজেও বুঝতে পেরেছিলেন সূর্যপ্রতাপকে পরবর্তী জমিদার করা হলে প্রজারা স্বতঃস্ফূর্তভাবে তা মেনে নেবে না, প্রজাদের মধ্যে একটা অসন্তোষ তৈরি হবে। পরবর্তী জমিদার হিসেবে সব দিক থেকে উপযুক্ত চন্দ্রপ্রতাপ, কিন্তু ওনার একটাই সমস্যা, সেটা হলো ওনার বয়স। সূর্যপ্রতাপের থেকে প্রায় 15 বছরের ছোট ছিল সে। তাই এত অপরিণত বয়সে মানুষের সাথে ভালো সম্পর্ক থাকলেও জমিদারির গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার জন্য সে উপযুক্ত নয়। কিন্তু সাথে সাথে শিবপ্রসাদ বাবু
এটা ভালোই জানতেন যে সূর্যপ্রতাপকে কোনোভাবেই জমিদারির সিংহাসনে বসানো যাবে না, তাতে প্রতাপগড় রাজ্যের সমূহ বিপদের সম্ভাবনা রয়েছে। আমার মনে হলো জমিদার শিবপ্রতাপ একজন অত্যন্ত উপযুক্ত বিবেচকের ভূমিকা পালন করেছিলেন। না হলে শুধুমাত্র জ্যেষ্ঠ সন্তান হওয়ার কারণে যদি সূর্যপ্রতাপ বাবুকে জমিদারির দায়িত্ব দেওয়া হতো, তবে তা হতো অত্যন্ত হঠকারী সিদ্ধান্ত। প্রতাপগড় রাজ্যের জন্য তা কোনোভাবেই ভালো হতো না। কিন্তু বড় মুহূর্তে আমার মনে হলো, কিন্তু এই সময় জমিদারির সিংহাসনে তো সূর্যপ্রতাপই রয়েছেন। তিনিই আমায় চিঠি লিখে এখানে আসতে বলেছেন। তাই ব্যাপার দুটো মেলাতে না পারায় আবার সেই দোকানদার ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তাহলে সেই চন্দ্রপ্রতাপ বাবু এখন কোথায়? আমাদের ছোট জমিদার বাবু এখন কোথায় আছেন, আদৌ বেঁচে আছেন কিনা তা আমরা কেউ জানি না। প্রতাপগড়ের কোনো মানুষ জানে না। আমরা শুধু এইটুকুই জানি, সে বছর বৈশাখী অমাবস্যার দিন সূর্যপ্রতাপ ওর দলবল নিয়ে এসে চড়াও হয় চন্দ্রপ্রতাপ এবং তার পরিবারের ওপরে। আচ্ছা একটা কথা আমাকে বলুন, পরিবারের মধ্যে যখন এত টানাপোড়েন চলছে, তখন এই পরিবারের রানীমা মানে শিবপ্রতাপ বাবুর স্ত্রী তিনি কোথায় ছিলেন? আমার কথা শুনে কেমন একটা ব্যঙ্গ করে হেসে ওঠে সেই ভদ্রলোক। তারপর বলে, সবাই ছিল বুঝলেন ঠাকুমশাই, ওই পরিবারের সবাই ছিল, কিন্তু কেউই সেই দরকারের দিনে চন্দ্রপ্রতাপের পাশে এসে দাঁড়ায়নি। তারা সবাই ভয় পেয়েছিল সুনিকেশকে, কারণ এই সুনিকেশের সামনে দাঁড়িয়ে তার চোখে চোখ রেখে কথা বলার মতো ক্ষমতা ওই পরিবারের আর কারোর ছিল না। সুনিকেশকে ভয় পেতেন জমিদার শিবপ্রসাদ বাবু থেকে শুরু করে প্রতাপগড়ের প্রতিটা মানুষ। আমি খুব অবাক হয়ে গেলাম। কার কথা বলছেন সেই ভদ্রলোক, যাকে নাকি স্বয়ং জমিদার বাবু ভয় পেতে? তাই আবার জিজ্ঞাসা করলাম, কে এই সুনিকেশ? সুনিকেশ একজন অঘরী তান্ত্রিক। সম্পর্কে তিনি ছিলেন সূর্যপ্রতাপের শ্যালক। বাবা শিবপ্রতাপ যে ধীরে ধীরে সূর্যপ্রতাপের প্রতি বিরাগ ভজন হয়ে উঠছেন, উনি যে সূর্যপ্রতাপকে ওনার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করতে চলেছেন, সেটা আগে থেকেই বুঝতে পেরে গিয়ে সূর্যপ্রতাপ মিত্রতা স্থাপন করে প্রতাপগড় জঙ্গলের মধ্যে বসবাসকারী একটি উপজাতি সম্প্রদায়ের সঙ্গে। এই উপজাতি সম্প্রদায়টি সাংঘাতিক সমস্ত ক্রিয়াকর্মের সঙ্গে যুক্ত। এরা মূলত অঙ্কিক কালা উপজাতির একটি শাখা, যারা পুরুষের ক্রমে ওই পাহাড়ে বসবাস করতে শুরু করে। শোনা যায় শিবপ্রতাপ বাবুর প্রপিতামহ শ্রীযুক্ত ব্রহ্মপ্রতাপ চৌধুরী জঙ্গলের ভিতরে সেই উপজাতিদের বসবাস করার খোঁজ পেয়ে তাদের দমন করতে উদ্যোগী হন। সশস্ত্র রক্ষীদের আক্রমণে এই অঙ্কিকরা পরাস্ত হলে ব্রহ্মপ্রতাপ তাদের হত্যা করেননি, বরং তাদের প্রাণ ভিক্ষা দিয়ে ওই জঙ্গলেই বসবাস করার অনুমতি দেন এবং তার পরিবর্তে ওদের থেকে উনি এই প্রতিশ্রুতি নিয়েছিলেন যে ওরা কোনোদিনও প্রতাপগড়ের জনতাবাসীকে আক্রমণ করবে না। উল্টে প্রতাপগড়ের উপরে যদি কোনো বহিঃশত্রুর আক্রমণ হয়, তবে ওরা প্রতাপগড়ের তৎকালীন জমিদারকে যুদ্ধক্ষেত্রে সাহায্য করবে। আর ওদের নেতা তাতে সম্মত হয়। তারপর পরবর্তীকালে সেই পারস্পরিক সাহায্যের আর প্রয়োজন হয়ে পড়েনি। সূর্যপ্রতাপ সেই কথা জানতেন, আর তাই নিজের অস্তিত্বকে সুদৃঢ় করে রাখার জন্য সূর্যপ্রতাপ তলে তলে এই অঙ্গিকদের সাথে যোগাযোগ রাখতে শুরু করেন। আর লোকমুখে এরকমও শোনা যায় সেই সময় অঙ্গিকদের দলনেতার কন্যা ভ্রমরীর সাথে একটা সম্পর্ক তৈরি হয় সূর্যপ্রতাপের। আর এইভাবে বেশ কিছুদিন চলার পর ভ্রমরী যখন গর্ভবতী হয়ে পড়ে, তখন ওকে জমিদার পরিবারের স্বীকৃতি দেওয়ানোর জন্য সরাসরি রাজ দরবারে সকলের সামনে উপস্থিত করেন এবং ভ্রমণীকে পরিবারের রাজবধূ বলে মেনে নিতে নির্দেশ দেন।
তবে এতে ফল হয় বিপরীত। এর আগে শুধুমাত্র প্রজাদের অসন্তোষের কথা ভেবে শিবপ্রসাদ বাবু সূর্যপ্রতাপের ওপরে কড়া কোনো পদক্ষেপ নেননি, কিন্তু ভরা রাজসভায় গর্ভাবতী অবস্থায় ভ্রমরীকে নিয়ে এসে সূর্যপ্রতাপ জমিদার পরিবারের প্রতি যে অবমাননা করেছিল তার শাস্তিস্বরূপ ওনাকে ত্যায্য পুত্র ঘোষণা করেন। আর সূর্যপ্রতাপের সামনেই ওর কনিষ্ঠ ভাই চন্দ্রপ্রতাপকে পরবর্তী জমিদার ঘোষণা করেন। সেই সভা থেকে চূড়ান্ত অপমানিত হয়ে সূর্যপ্রতাপ সেবারের মতো ফিরে গেলেও ওর মনে যে তীব্র প্রতিহিংসা দানা বেঁধেছিল তাকে সম্বল করে ও নিজেকে সম্পূর্ণ পরিবর্তন করে ফেলে। ওকে সাহায্য করে সুনিকেশ, যাকে অঙ্গীকাররা তাদের গুরু বলে মানত। আর এই সুনিকেশের সাহায্যেই সূর্যপ্রতাপ আবার ফিরে আসে। তার থেকে বছরখানেক পরেই এক বৈশাখী অমাবস্যার দিনে একদিন যে ভরা রাজসভার থেকে তাকে আর ভ্রমরীকে অপমানিত হয়ে ফিরে যেতে হয়েছিল, সেই রকমই এক রাজসভা চলাকালীন আক্রমণ করে সূর্যপ্রতাপ। সেখানে উপস্থিত সকলের মাথা তাদের ধড় থেকে আলাদা করে দিয়ে রক্ত গঙ্গা বইয়ে দেয় রাজসভা জুড়ে। আর শেষ পর্যন্ত সিংহাসনে থাকা চন্দ্রপ্রতাপকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে চলে যায় তার সঙ্গে। প্রতাপগড়ের মানুষ সেই শেষবারের জন্যই জমিদার চন্দ্রপ্রতাপকে দেখেছিলেন। তারপর থেকে মাঝে এই এতগুলো বছর কেটে গেলেও বর্তমানে তার কি পরিণতি হয়েছে, কি আদৌ বেঁচে আছেন কিনা তা আর কেউ জানে না। একজন মানুষ এসে এতগুলো মানুষকে হত্যা করলো, আচ্ছা সবাই চুপ করে তা সহ্য করলো, কেউ কোনো প্রতিবাদ করলো না? আপনাকে বললাম না ঠাকুরমশাই, প্রতাপগড় গ্রামের রাজ পরিবার কিংবা সাধারণ মানুষ কারোর ক্ষমতা নেই সুনিকেশের চোখে চোখ রেখে দাঁড়াবার। ওরা মধ্যে একটা আলাদা মায়াবী ক্ষমতা আছে। যে কোনো মানুষ ওর চোখের দিকে যদি কয়েকটা মুহূর্ত তাকিয়ে থাকে তাহলে সে ধীরে ধীরে হীন বল হয়ে পড়ত। এতটাই বীভৎস দেখতে ছিল তাকে। আর সে ছিল পাতাল লোকের বাসিন্দা, অন্ধকারের উপাসক। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। এইভাবেই চন্দ্রপ্রতাপকে সিংহাসনচ্যুত করে সূর্যপ্রতাপ রায়চৌধুরী প্রতাপগড়ের জমিদার হয়ে বসেন। তবে ঠাকুরমশাই, একটা কথা আপনাকে বলতে পারি, সূর্যপ্রতাপ রায়চৌধুরী বা সুনিকেশ যেদিন প্রতাপগড় আক্রমণ করেছিল সেদিন যে কোনো প্রতিরোধ পায়নি তা কিন্তু নয়। সমগ্র প্রতাপগড় রাজ্যে একমাত্র তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল প্রতাপগড়ের কুলপুরোহিত আচার্য ধূর্যটি প্রসাদ বন্দ্যোপাধ্যায়ের একমাত্র নাতনি কমলা সুন্দরী। আর কতই বা বয়স হবে তখন ওর, বড়জোর 7 কি 8। এই একরত্তি একটা মেয়ে রুখে দাঁড়িয়েছিলেন সুনিকেশের সামনে। গোটা জমিদার বাড়ির প্রাঙ্গণ যখন মৃতদেহ আর রক্তের স্রোতে ভেসে যাচ্ছে তখন কোত্থেকে জানি খবর পেয়ে ছুটে এসেছিল সেই মেয়েটা। হয়তোবা সে সময় তার নিজের বাড়িতে নিজের পুতুল খেলা নিয়ে ব্যস্ত ছিল সে। আর যখন তার কাছে খবর গিয়ে পৌঁছায় তখন সে ছুটে আসে। আর অবস্থা বুঝে হাতের কাছে কিছু না পেয়ে মাটিতে পড়ে থাকা একটি শানের কাঠি দিয়ে সে ছুঁড়ে দিয়েছিল সুনিকেশের দিকে। আর সেই শানের কাঠি দিয়ে আঘাত করে সুনিকেশের একটি চোখে। গ্রামের মানুষ তো এরকমভাবে সেদিন নাকি কমলার সেই আঘাত পেয়ে সুনিকেশ স্তম্ভিত হয়ে গিয়েছিল। আর সেই জন্যেই সেদিন চন্দ্রপ্রতাপকে হত্যা না করে ফিরে গিয়েছিল। বলতে পারেন কমলা সেই প্রতিরোধে সেই যাত্রায় প্রাণে বেঁচে যান চন্দ্রপ্রতাপ। যে অঘরী সাধু এত ভয়ঙ্কর, শয়ে শয়ে মানুষকে হত্যা করতেও যার হাত কাঁপেনি, একটা 7-8 বছরের মেয়ের মাত্র শনের কাঠির আঘাতে সে যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে গিয়েছিল। আমার কেন জানি না মনে হলো ব্যাপারটা হয়তো সেরকম নয়। যদি এই দোকানদার ভদ্রলোকের কথা একদম সঠিক হয়ও তাহলে নিশ্চয়ই আরো এমন কিছু আছে যা উনি জানেন না। তাই ওনাকে আর তখনকার মতো কিছু না বলে রাতের খাবারের ব্যবস্থা করার কথা ভাবলাম। আমার কাছে আনা কিছু চিড়িয়ে বাতাসা থাকলেও উনি বললেন উনি দোকানে একটা চালে ডালে ফুটিয়ে খিচুড়ি করে দেবেন।
দুজনের তা দিয়ে রাতটা কেটে যাবে কোনো মতে। আমি আর ওনার সাথে বিশেষ কথা না বাড়িয়ে বাইরের বেঞ্চটায় এসে বসলাম। রাত তখন মোটামুটি গভীর হয়েছে। আমি এক দৃষ্টি তাকিয়েছিলাম প্রতাপগড়ে যাবার রাস্তাটার দিকে, আর সেই ভদ্রলোক তখন নিজের মনে গুনগুন করে গান গাইতে গাইতে জনতায় আমাদের দুজনের জন্য খিচুড়ি রান্না করছেন। আমি সেই দিকেই তাকিয়ে সকাল থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো এক এক করে মনে গুছিয়ে নিচ্ছিলাম। আর ঠিক তখনই আমি শুনতে পেলাম সেই কণ্ঠস্বর, যা আমার মনটাকে সম্পূর্ণ অন্যদিকে বইয়ে নিয়ে গেল। তারানাথ, প্রতাপগড়ে যাওয়ার জন্য তুমি প্রস্তুত তো? আমি চারপাশে তাকিয়ে দেখলাম আমি আর দোকান ঘরের ভেতরে সেই ভদ্রলোক ছাড়া আর কেউ ধারে চত্বরে নেই। অথচ আমি পরিষ্কার শুনতে পেলাম কোনো একটা নারী কণ্ঠ, এবং আমি যে তার উপস্থিতি বুঝতে পেরেছি, কিন্তু নিশ্চিত হতে পারছি না সেটা বুঝতে পেরে তিনি আবারও বললেন, তারানাথ, আমার কথা তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি আপনার কথা শুনতে পাচ্ছি, কিন্তু আপনাকে আমি দেখতে পাচ্ছি না কেন? আপনি কে? আমি কে তা তুমি জানো না। এই মুহূর্তে তা জানার প্রয়োজনও তোমার নেই। যখন উপযুক্ত সময় আসবে তখন তুমি সবই বুঝতে পারবে। উপযুক্ত সময়? কিন্তু কিসের উপযুক্ত সময়? তারানাথ, তুমি কি তোমার এই প্রতাপগড়ে আসার আসল উদ্দেশ্য কি তা জানো না? দেখুন মা, আমি এখানে এসেছিলাম প্রতাপগড়ের জমিদার বাবুর থেকে একটা চিঠি পেয়ে। উনি আমায় আসতে বলেছিলেন, সেই জন্যই আমার এখানে আসা। কিন্তু রাত হয়ে যাওয়ার কারণে আমার আজ রাত্রি আর প্রতাপগড়ে যাওয়া হয়নি। এখানেই দোকানদার ভদ্রলোক রাখালের সঙ্গে কথা বলে আমি যতটুকু বুঝতে পেরেছি, তাতে সূর্যপ্রতাপ বাবু একজন প্রতারক, একজন নির্দয় পাপী। তাই আমি এখন ভাবছি আমি আর ওনার কাছে যাব না। কাল সকালে আমি কলকাতা ফিরে যাব। তোমার মনে এই ভাবান্তর হতে চলেছে বুঝতে পেরেই আমি তোমার কাছে এসেছি। আর তোমাকে আমি বলতে এসেছি, তুমি ফিরে যেও না তারানাথ। কাল সকালে তুমি অবশ্যই প্রতাপগড় যাবে আর জমিদারকে সাহায্য করার চেষ্টা করবে। কিন্তু মা, উনি আমাকে যে কারণেই ডেকে থাকুন না কেন, আমার যে মন চাইছে না ওনাকে সাহায্য করতে। মনে রেখো, তুমি সূর্য প্রতাপের চিঠি পেয়ে প্রতাপগড়ে আসলেও তুমি এসেছো প্রতাপগড়ের মানুষকে সাহায্য করতে। এখানকার মানুষ বহু বছর ধরে তোমার প্রতীক্ষায় আছে। আমার প্রতীক্ষায়? কিন্তু আমি যে আসবো সে কথা ওরা জানবে কি করে? আমাকে এই দোকানদার রাখাল বললেন ঘন্টাখানেক আগে নাকি কোনো সাধক। সে ঘটনা আজ থেকে অন্ততপক্ষে 12 বছর আগের ঘটনা তারানাথ, আজকের ঘটনা নয়। সেই দেবীর কণ্ঠে এই কথা শুনে আমি চমকে উঠলাম। কি বলছেন উনি? 12 বছর আগের কথা মানে? আমি তখনই ঘুরে সেই দোকানদার ভদ্রলোকের দিকে তাকিয়ে দেখতে পেলাম সেখানে আর কেউ নেই। একটা অত্যন্ত পুরনো ভাঙাচোরা দোকান ঘরে ধ্বংসাবশেষ শুধু দাঁড়িয়ে রয়েছে, আর জনমানুষের দেখা সেখানে নেই। আমি খুব উদ্গ্রীব হয়ে সেই রাখালকে খুঁজতে যেতে সেই দেবী বললেন, রাখাল আর নেই তারানাথ, শুধুমাত্র তোমার অপেক্ষাতেই এখানে ছিল। আমি ওকে সেই দায়িত্বই দিয়েছিলাম। ও এখানে এতগুলো বছর তোমার অপেক্ষাতেই ছিল তারানাথ। প্রতাপগড় পৌঁছবার আগেই সূর্যপ্রতাপের বাস্তবিক চরিত্র ঠিক কি তা তোমাকে জানাবার জন্যই ও এখানে ছিল। না হলে তুমি যদি প্রথমেই প্রতাপগড়ে গিয়ে পৌঁছতে, তবে সূর্যপ্রতাপকে তুমি চিনতে পারতে না। তার মানে রাখাল নামে ভদ্রলোক নেই, সবটাই মায়া। হ্যাঁ তারানাথ, রাখাল মারা গেছে আজ থেকে প্রায় 6 বছর আগে। কিন্তু মারা যাওয়ার আগে বা পরে একবারের জন্য এই দোকান ঘর ছেড়েও যায়নি। আর
তুমি সত্যি সত্যি এসে পড়ায় ওর কাজ শেষ হয়েছে। এবারও ফিরে যেতে পারবে ওর বর্তমান লোকে। তবে হ্যাঁ, যাওয়ার আগে আজ রাতের খাবারও তৈরি করে রেখে গেছে তোমার জন্য, তুমি খেয়ে নাও। আর কাল সকালে আমার কথা মতো প্রতাপগড় রওনা হবে। আমি আমি বিশ্বাসই করতে পারছি না যে মানুষটা এতক্ষণ আমার সাথে এত কথা বললেন তিনি আসলে নেই। মধুসুন্দরী দেবীর আশীর্বাদে যতটুকু তন্ত্র বল আমার রপ্ত হয়েছে তাতে কোনো শরীরী বা অশরীরী মানুষের প্রকৃত স্বরূপ আমি বুঝতে পারতাম। এক্ষেত্রে আমি তা পারিনি। তাই তাই আপনি আমাকে দয়া করে জানান এটা কোন মায়া? এতক্ষণ কথা বলার পরেও আমার একবারের জন্য রাখালকে অশরীরী বলে মনে হয়নি। আমার চোখে সম্পূর্ণ ভ্রমিত করেছে এই মায়া। মধুসুন্দরীর থেকে প্রাপ্ত তন্ত্রবল বা অলৌকিক শক্তি তোমার মনে অহংকারের জন্ম দিচ্ছে তারানাথ। মনে রেখো, এই অহংকারের পর্দা যতক্ষণ তোমার চোখে থাকবে তুমি ততক্ষণ জ্ঞানের প্রকাশকে দেখতে পাবে না। আর তা যদি তুমি না পারো তবে শুনিকেশের বিরুদ্ধে রুখে দাঁড়াতেও তুমি পারবে না। শুনিকেশ মানে যে অঘরী সাধকের কথা রাখাল বলেছিল? তোমার মঙ্গল হোক তারানাথ। কাল তুমি প্রতাপগড়ের থেকে রওনা হয়েও। আর মনে রেখো, সাধারণ মানুষ মায়ার বন্ধন বুঝতে পারে না। তাই প্রতাপগড়ের মাঠ তাদের কাছে রহস্যময়, বিভীষিকাময়। তবে তুমি যদি সেই রহস্যভেদ করতে পারো, তুমি তোমার নিজের লক্ষ্যের দিকে আরো এক ধাপ এগিয়ে যাবে। তোমার মঙ্গল হোক। আমি কিছুক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়ে রইলাম। কে এই দেবী আর কোন রহস্য ভেদের কথা তিনি আমায় বলে গেলেন তার বিন্দু বিসর্গ আমি বুঝতে পারলাম না। আর সেই সব নিয়ে ভাবছি ঠিক তখনই। ঠাকুমশাই, আর রাত করবেন না, খেয়ে নিন, খিচুড়ি জুড়িয়ে যাবে তো। আমি স্পষ্ট শুনতে পেলাম আমার পিছনে সেই রাখালের কণ্ঠস্বর। সে পরিষ্কার আমায় নির্দেশ দিল রাতের খাবার খেয়ে নেবার জন্য। কিন্তু তখনই পিছনে ঘুরে আমি আবারও কাউকে দেখতে পেলাম না। আমার কাছে সব কিছুই কেমন যেন রহস্যময় মনে হচ্ছিল। তবে সেদিন রাতে সেই ভৌতিক খিচুড়ি খেয়েই কখন যে ঘুমিয়ে পড়েছি তার খেয়াল নেই। তবে হ্যাঁ, একটা কথা মানতেই হবে, সেই খিচুড়ির স্বাদ ছিল অসাধারণ। তা সে সেই ভৌতিক রাখালের জন্যই হোক বা সেই মায়াবী দেবীর অনুগ্রহে, তা আমি জানি না। তবে এখনো সেই কথা মনে হলে আমার যেন মনে হয় এই স্বাদ এখনো আমার মুখে লেগে আছে। আপনি সেই খিচুড়ি খেলেন? কেন খাবো না? সেই রাখাল নামের ভদ্রলোক কত যত্ন করে আমার জন্য সেই খিচুড়ি তৈরি করেছিলেন, আর তা আমি খাবো না? আর সেই দেবী বলেছিলেন ওই রাখাল আমার জন্য ওই স্থানে এতদিন অপেক্ষা করে আছেন। সে কথা শুনে আমার তার প্রতি শ্রদ্ধা কয়েক গুণ বেড়ে গিয়েছিল। তাই সেই খিচুড়ি খাওয়ার মধ্যে আমার কোনো মানসিক দ্বিধা ছিল না। আচ্ছা ঠাকুরমশাই, সেই দেবী কে ছিলেন সে ব্যাপারে কিছু জানতে পারেননি? পেরেছিলাম, তবে সেটা অনেক পরে। আমি সেই কথাই বলছি। পরদিন আমি সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি। পাশের একটা পুকুরে মুখ হাত ধুয়ে দিলাম। আমার সেই মুহূর্তে আর কোনো কাজ ছিল না। একবার যদি বা ভেবেছিলাম সেই অত্যাচারী সূর্য প্রতাপের ডাকে সাড়া দিয়ে প্রতাপগড় না গিয়ে কলকাতা ফিরে যাব, কিন্তু দেবীর আদেশে সেই উপায়ও এখন আর নেই। তাই মনস্থির করি সেই দেবীর নির্দেশ মেনে প্রতাপগড়ে যাব। তারপর যা থাকে কপালে। তো সেই মতোই আমি হাঁটা শুরু করলাম। ও ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আরে এই পথে কোথায় যাচ্ছেন? আমি দেখলাম একজন মাঝ বয়সী লোক পূর্ব দিক থেকে মাঠের মধ্যে থেকে আমার দিকে হন হন করে ছুটে আসছেন।
আর হাত নাড়িয়ে আমাকে দাঁড়াতে বলছেন। ইতিপূর্বে আমার সেই রাখাল নামে দোকানদারের অভিজ্ঞতা হয়েছিল, তাই এবার ডাক শুনে আমি দাঁড়িয়ে পড়লাম। আর সেই ভদ্রলোক আমার কাছাকাছি এসে যাওয়ার পরে আমি দেখলাম ওনার বয়স ওই 40-এর আশেপাশে। চেহারা টেহারা খুব সম্ভবত মাঠে কোথাও কাজ করতে যাচ্ছিলেন, তাই উনি আমার কাছে এগিয়ে আসতে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আমি প্রতাপগড়ে যাচ্ছি, জমিদার বাড়ি, কিন্তু আপনাকে তো ঠিক। আপনি আমায় চিনবেন না, আমার নাম বেনি মাধব। আমিও প্রতাপগড়েই থাকি। ভোর ভোর উঠে এদিকে একটা কাজে এসেছিলাম, এই এখন ফিরছি। এই বড় রাস্তার পাড়ে আমার একটা বড় পুকুর আছে, সেখানে মাসখানেক আগে চারা মাছ ছেড়েছি। তো ভোরের বেলা আলো ফোটার আগে পুকুরে মাছগুলোর খাবার দেওয়ার জন্যই আমি এসেছিলাম। এখন প্রতাপগড়ই ফিরছি, তাই আপনাকে ওদিকে যেতে দেখে পিছু ডাকলাম। সে ভালোই করেছেন, আমি তো প্রতাপগড় আগে আসেনি, আর জমিদার সূর্য প্রতাপ বাবুকেও চিনি না। তো আপনাদের মানে প্রতাপগড়ের পুরনো বাসিন্দাদের সাথে কথা বলেই এখন আমার এটুকু ধারণা তৈরি হয়ে গেছে। ও, আমার আগেও প্রতাপগড়ের কারোর সাথে আপনার দেখা হয়েছিল নাকি? কিন্তু তাই বা কি করে সম্ভব? এত ভোরে তো প্রতাপগড়ের দিক থেকে এদিকে কেউ আসে না। না, আমি আসলে এখানে এসেছি গতকাল সন্ধ্যায়। তো আমি তখনই আপনাদের গ্রামের একজন পুরনো বাসিন্দার সাথে আলাপ করতে সুযোগ পেয়েছিলাম। ও তাই নাকি? কি নাম তার? কাদের বাড়ির ছেলে বলুন তো? দেখুন, সেভাবে নামধাম বলে কোনো লাভ হবে বলে মনে হয় না। আচ্ছা, দয়া করে একটা কথা বলবেন, আপনাদের জমিদার বাবু মানে সূর্য প্রতাপ রায়চৌধুরীকে চেনেন? চিনব না আবার? হাড়ে হাড়ে চিনি। প্রতাপগড়ের প্রতিটা মানুষ ওকে চেনে। ওরম একটা অত্যাচারী, লম্পট, স্বার্থপর মানুষকে সকলেই ঘৃণা করে। হ্যাঁ, সেটা আমি শুনেছি। এখন উনি কি কাজে আমায় ডেকেছেন সেটা সম্পূর্ণ না করে আমি কলকাতা ফিরতে পারবো না। তবে খুব স্বাভাবিকভাবেই আপনাদের কাছে বর্ণনা শুনে আমার আর ওনার জমিদার বাড়িতে যাবার কোনো ইচ্ছা নেই। তবুও আমার একটা কাজ আছে সেখানে, তাই যেতেই হবে। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞাসা করি, জমিদার বাবু চিঠিতে লিখেছিলেন এই যে মাঠের মধ্য দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি সেটা নাকি ভালো নয়, সন্ধ্যার পরে এই পথে কেউ আসে না। আমিও তাই কাল সন্ধ্যায় এখানে পৌঁছালেও এখানেই থেকে যাই, আর প্রতাপগড় যায়নি। আচ্ছা, এই কারণটা কি আমাকে বলতে পারবেন? যেহেতু আমি তখনও এই ব্যাপারে নিশ্চিত হতে পারিনি যে এই বেনি মাধব নামের লোকটি সত্যি সত্যি কোনো জীবিত গ্রামবাসী নাকি সেই ফেলে আসা অতীতের কোনো অশরীরী যে আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দেবার জন্য এসেছে। সে আর বলবেন না ঠাকুর মশাই, এই মাঠে নাকি এক ব্রহ্মদৈত্য থাকে। আমরা এখন যেখানে আছি তার থেকে আর একটু এগুলো একটা ছোট শিবের দেউল আছে, এখন পরিত্যক্ত। কেউ আর সেখানে আসে টাসে না। আর সত্যি কথা বলতে, কে আর এই মাঠ পেরিয়ে শিবের মাথায় জল ঢালতে আসবে বলুন তো? না, রাতে বা সন্ধ্যার পর যদি নাও আসে, কিন্তু দিনের বেলা মানে ধরুন এই এরকম সময় গ্রামের মানুষের শিব মন্দিরে আসতে অসুবিধা কোথায়, তা তো মাথায় ঢুকলো না। তাই আবার জিজ্ঞাসা করলাম, কিন্তু দিনের বেলা তাহলে কেউ আসে না কেন? ভয় ঠাকুর মশাই, ভয়। একবার মানুষের মনে ভয় যদি জাঁকিয়ে বসে যায়, তবে সে কি আর দিনরাত্রি বোঝে? তবু মাঝে মাঝে যারা এই মন্দিরে এসেছে তারা প্রত্যেকেই বলেছে, মন্দিরে ঢোকার আগে তারা মন্দিরের বাইরে থেকে ভিতরে পুজো হওয়ার শব্দ শুনতে পেয়েছেন। মানে ধরুন এই শঙ্খধ্বনি বা ঘণ্টার ধ্বনি এইসব। অথচ মন্দিরের কাছে গিয়ে তারা দেখেছেন কোথাও কেউ নেই, এমনি এমনি মন্দিরে পুজো হয়ে চলেছে। ব্যাস বুঝুন অবস্থা। সকলেই ধারণা করে নেয় এ সেই ব্রহ্মদৈত্যেরই কাজ। তারপর থেকে যে কয়েকজন লোক আসতো তারাও আসা বন্ধ করে দেয়। ওহ, খুবই দুঃখের ব্যাপার।
আচ্ছা, আমি একটা কথা ভাবছিলাম। আপনি যাবেন ঠাকুরমশাই সেই শিবের দেউলে? একবার চলুন না। আজ তো কৃষ্ণ চতুর্দশী, মহাদেবের পুজোর বড় পবিত্র এই তিথি। তাই আমি বলি কি, আপনি একবার দয়া করে দেউলে চলুন। বলা তো যায় না, আপনার হয়তো সেই শিবের দেউল ভালো লেগে গেল। ততক্ষণে আমার মনে একটা ধারণা স্থির হয়েছিল। যদি সেই রাখালির উদাহরণই ধরি, তবে এখানে আসার পর থেকে আমার সাথে যা যা ঘটেছে বা ঘটছে সবটাই পূর্ব নির্ধারিত। তাই হয়তো এই বেনি মাধব সেই পূর্ব নির্ধারিত পরিকল্পনারই একজন অংশীদার মাত্র। তাই তার কথা অগ্রাহ্য না করে আমি সেই মন্দিরে যাব মনস্থ করলাম। আর সেটা স্থির করার পরে বেনি মাধব মূল রাস্তা ছেড়ে ডান দিকের একটা সরু মাটির পথ ধরল। অল্প কিছুক্ষণের হাঁটা পথ, আমরা গিয়ে হাজির হলাম সেই জরাজীর্ণ দেউলের সামনে। কিন্তু গিয়ে দেখলাম বেনি মাধবের করা বর্ণনা একেবারে সঠিক। একটু আগেই সেখানে মন্দিরে পূজা হয়ে গেছে। মহাদেবের উদ্দেশ্যে অর্পিত পুজো সামগ্রী তখনও সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রদীপ তখনও জ্বলছে। ধূপের সমিষ্ট গন্ধে মন্দিরের ভিতরটা মোমো করছে। আমি গিয়ে সেই শিবলিঙ্গের সামনে হাঁটু মুড়ে বসে প্রণাম জানালাম। ভক্তি ভরে মহাদেবকে প্রার্থনা জানালাম উনি যেন এই দেবীর নির্দিষ্ট কাজ সম্পাদন করার শক্তি আমাকে দেন। এভাবে কয়েক মুহূর্ত চোখ বন্ধ করে থাকার পর আমি যখন চোখ খুললাম, আমার চোখের সামনের দৃশ্যটা দেখে আমি নিজেই চমকে উঠলাম। পুজোর সমস্ত আয়োজন বদলে গিয়েছে। কয়েক মুহূর্ত আগেও আমি যেখানে দেখেছিলাম বৈদিক মতে পুজোর আয়োজন, এখন আর তা নেই। বড় পুষ্প পাত্রে রাখা একটি মানুষের মাথা। আমি চমকে উঠলাম। এ তো কোনো সাধারণ মানুষ নয়, এটা তো সেই বেনি মাধবের মাথা যে আমাকে এতটা পথ ছিনিয়ে নিয়ে এসেছে। একটা বড় পাত্রে রাখা চিতাভস্য, আর সেই মহাদেবের উপরে আপাদ মস্তক সেই চিতাভস্যের আহুতি। আমার বুঝতে অসুবিধা হলো না যে কোনো সাধারণ শিব মন্দির নয়, এটি চণ্ড ভৈরবের মন্দির। আর সেটা মনে হতে আমার বুঝে নিতে অসুবিধা হয় না। ভৈরব যখন প্রতাপগড়ে অবস্থান করছেন, তখন নিশ্চিতভাবে আদি শক্তির কোনো অধিষ্ঠান এই প্রতাপগড়ে আছে। আর সেই আদি শক্তিকে রক্ষা করার কাজ করেন মহাদেবের এই ভৈরব অবতার। আমি বুঝতে পারলাম আমার এই শিবের দেউলে আসাটাও কাল দেবীর বলে যাওয়া পরীক্ষারই একটা অংশ। মনের ভেতরটা শিহরিত হয়ে উঠল এই ভেবে, তবে দেবী কি সেই আদি শক্তি মহামায়ারই অংশ ছিলেন? আমি অনেকবার জিজ্ঞাসা করার পরেও তিনি তার নিজের পরিচয় দেননি। আর আজকে পথে হঠাৎ পরিচয় হওয়া বেনি মাধব আমাকে টেনে নিয়ে এসেছে এই চণ্ড ভৈরবের মন্দিরে। হয়তো বহুদিন আগে এই বেনি মাধবকেও এই মন্দিরে বলি দেওয়া হয়েছিল। তবুও সে স্থূল শরীর ধারণ করে আমাকে এখানে নিয়ে এসেছে। আমি আবারও করজোড়ে ষষ্ঠাঙ্গে মহাদেবীর অংশ অবতার চণ্ড ভৈরবকে প্রণাম করতে যাব। ঠিক তখনই আমি শুনতে পেলাম সেই দেবীর কণ্ঠস্বর। তারানাথ, আশা করি তুমি তোমার মনের সকল দ্বন্দ্ব কাটিয়ে উঠতে পেরেছ। আর সময় নষ্ট করো না, প্রতাপগড়ে রওনা হও। আমি আবারও মাকে প্রণাম করে বললাম, হ্যাঁ মা, আমি যাচ্ছি। আমি বুঝতে পেরেছি এই প্রতাপগড় কোনো সাধারণ স্থান নয়।
এখানে স্বয়ং আদিশক্তি মহামায়ের অধিষ্ঠান রয়েছে। আর আর আপনার নির্দেশ মতোই বেণীমাধব আমাকে এই ভৈরব মন্দির দর্শন করাতে নিয়ে এসেছিল, যাতে আমি সত্যিটা জানতে পারি। এবার আর সত্যি আমার মনে কোনো দ্বন্দ্ব নেই। তবে একটা কথা আমার জানতে বড় ইচ্ছা করছে মা, যদি আপনি অনুমতি দেন তবে আমি জিজ্ঞাসা করতে পারি। তুমি কি জানতে চাইছো? আমি তা জানি তারানাথ। তুমি ঠিকই ধরেছ। এই প্রতাপগড়ে আমি রাজমাতঙ্গিনী রূপে অধিষ্ঠান করছি, কিন্তু আমার সে মন্দির এখন আর নেই। সুনিকেশ তার মায়া বলে সেই মন্দির অধিকার করে বসে আছে, তার গুরুতত্ত্ববিদ্যার কেন্দ্র হিসেবে। আপনার মন্দির কোনো নরধাম পিশাচ অধিকার করে রেখেছে, এ কি করে সম্ভব মা? সে অনেক পুরনো কথা, ত্রেতা যুগের ঘটনা। সুনিকেশের পূর্বজন্মে ও ছিল এক দাক্ষিণাত্যের অধিকারী, এক উপজাতি বংশের মানুষ। নাম ছিল তার কল্কিক। লঙ্কার রামচন্দ্রের আক্রমণকালে রামানুজ, লক্ষ্মণ আর হনুমান ইন্দ্রজিতের যজ্ঞ অসম্পূর্ণভাবে ধ্বংস করে নিকুম্ভলীলা পর্বতের যজ্ঞাগারে। কিন্তু ইন্দ্রজিতের সেই প্রাণ প্রতিষ্ঠা করা ব্রহ্মশিলা রয়ে যায় সেই যজ্ঞাগারেই। আর তারপর সেই ব্রহ্মশিলা এসে পড়ে কল্কিকের হাতে। যজ্ঞের রীতিনীতি না জানলেও তার নিজের মতো করে জীবনের শেষ দিন পর্যন্ত সেই ব্রহ্মশিলার নিত্য সেবা করেছে সে। সে জানতো না সেই শিলার মাহাত্ম্য, তাই কোনো কিছু না জেনে না বুঝে সেই শিলাকে সে পুজো করতে থাকে। জঙ্গল থেকে সংগ্রহ করা ফল, মূল, জংলি লতা পাতা দিয়ে সে তার পূজা করতে থাকে, কিন্তু তার মনে ভক্তি ছিল অমলিন। তাই আমি তাকে সন্তান সম জ্ঞান করি, আর এই জন্মে সে তার পূর্বজন্মের সঞ্চিত জ্ঞান নিয়েই জন্মেছে। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে সে আজ শয়তানের পূজারী। আমি বুঝতে পেরেছি মা, সুনিকেশকে সন্তান জ্ঞান করেন বলেই আপনি ওকে অস্ত্রের দ্বারা আঘাত করতে পারেননি। আর যদি আমি ভুল না করি, সেদিন সেই কারণেই আপনি সামান্য একটা স্বর্ণের কাঠি দিয়ে তাকে আঘাত করেছিলেন। আমি ঠিক বলছি তো মা? হ্যাঁ তারানাথ, তুমি ঠিকই বলেছ। আমি তাকে সন্তান জ্ঞানে স্নেহ করলেও সে আজ পাপের পথে এগিয়ে গেছে। প্রতাপগড় আজ তারই দখলে। সূর্যপ্রতাপ নিমিত্ত মাত্র। সুনিকেশের জন্যই সে এতটা হিংস্র অত্যাচারী হয়ে উঠতে পেরেছে। তাই আমি তোমাকে আদেশ দিচ্ছি, জমিদার বাড়ির একটা গুপ্ত প্রকোষ্ঠে লুকিয়ে রাখা সুনিকেশের সেই পূজ্য ব্রহ্মশিলা তুমি উদ্ধার করো। আর সেই কাজে তোমাকে সাহায্য করবেন চণ্ডভৈরব। যথা আজ্ঞা মা, আমি আপনার নির্দেশের পালন করব। আর আমার স্থির বিশ্বাস, আপনার আশীর্বাদে আমি অবশ্যই সফল হব। জানো কিশোরী, আমি পরিষ্কার দেখতে পেলাম সেই চণ্ড ভৈরব লিঙ্গ থেকে এক ভয়ঙ্কর দর্শন ছায়ামূর্তি বের হয়ে এলেন। কি ভয়ঙ্কর তাকে দেখতে! হাতে ধরা বিরাট খড়গ, মাথায় জটা। আমি সেই ভয়ঙ্কর অবয়ব উপলব্ধি করে শিহরিত হয়ে উঠলাম। বুঝতে অসুবিধা হলো না, এছাড়া এ মূর্তি সেই ভৈরবেরই, যিনি আমার সঙ্গে প্রতাপগড়ের উদ্দেশ্যে যাবেন। তারপর পা চালিয়ে হেঁটে যখন আমি প্রতাপগড়ে পৌঁছালাম, তখন দেখি বেলা প্রায় যেতে বসেছে। দ্বার রক্ষীর কাছে আমার পরিচয় দেওয়ার কিছুক্ষণ পরেই একজন পেয়াদা এসে আমাকে নিজে জমিদার বাবুর কাছে নিয়ে গেল। একটা বেশ বড় ঘরে জমিদার সূর্যপ্রতাপ তখন বিশ্রাম নিচ্ছিলেন। আমি গিয়ে তাকে অভিবাদন জানাতে উনি বিছানার উপরে উঠে বসলেন, আর আমাকে ওনার পায়ের দিকে একটা চেয়ারে বসতে বললেন চোখের ইঙ্গিতে। তখনও অবধি উনি একটা কথা না বললেও ওনার চোখের দৃষ্টিতেই ওনার মনে জমে থাকা অহংকার বোধ ফুটে বের হচ্ছিল। হাতে তালি দিয়ে তার প্রহরীদের ডাক দিলেন। এই, কে আছিস? ওনাকে এখন বিশ্রাম কক্ষে নিয়ে যা, ওনার বিশ্রামের ব্যবস্থা কর।
আমি কিছুক্ষণ পরে ওনার সাথে কথা বলবো। আমার ভদ্রলোকের ব্যবহার অত্যন্ত খারাপ লাগলো। ভদ্রলোক আমার সাথে একটা কথা বলারও সৌজন্যতা দেখাননি, উল্টে প্রহরীকে ডেকে আমার জন্য বিশ্রামের ব্যবস্থা করলেন। তাই তখনই আমি ওনাকে বললাম, আমার বিশ্রামের প্রয়োজন নেই জমিদারবাবু। আপনি কি কারণে আমাকে ডেকেছেন সেটা আমাকে বলুন। আমি এখানে এত দূর পথ বিশ্রাম নেওয়ার জন্য আসিনি। আরে আপনার এত তাড়াহুড়োর কোনো প্রয়োজনীয়তা নেই। আমাদের আতিথেয়তা এসেছেন, কিছুদিন ভালো মন্দ খানদান, আমোদ ফুর্তি করুন, তারপর না হয় কাজের কথা বলা যাবে। আমার যতদূর বিশ্বাস, আমাকে আমোদ ফুর্তি করাবার প্রয়োজনে আপনি আমাকে ডেকে পাঠাননি। তাই আমাকে যে কারণে রেখেছেন সেটা জানালে আমি উপকৃত হই। আপনি যখন আমাদের আতিথেয়তা এসেছেন তখন আমরা যেমন বলবো আপনাকে সেই রকমই চলতে হবে। এটাই আমার জমিদার বাড়ির রীতি। আপনাদের এই প্রতাপগড়ের আতিথেয়তার রীতি কি তা সম্পর্কে আমার কিঞ্চিত ধারণা আছে। তাই আমি আবারও সবিনয়ে আপনাকে অনুরোধ করছি, আমাকে কেন ডেকেছেন তা জানান, না হলে আমি এক্ষুনি এখান থেকে চলে যেতে বাধ্য হব। সে সাধ্য কি আপনার আছে তান্ত্রিক ঠাকুর? তাই আমি যা বলছি সেটা মেনে নিন। এখন আপনার জন্য বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে, আপনি বিশ্রাম নিন। আমি আপনার সাথে খানিক পরে কথা বলবো। আমায় ক্ষমা করবেন জমিদারবাবু, আমি আসছি। এই কথা বলে আমি যখন ফিরে আসতে যাচ্ছি তখনই সেই দুই প্রহরী আমার পথ আটকে দাঁড়ালো। আর আমি শুনতে পেলাম জমিদার সূর্য প্রতাপ আমার উদ্দেশ্যে বলছেন, আমি আপনার ব্যক্তিত্বে যথেষ্টই প্রভাবিত হয়েছি তান্ত্রিক ঠাকুর। আমি আসলে আপনাকে পরীক্ষা করার জন্য ওই কথা বলেছিলাম। এখন আমি নিশ্চিত আপনার ব্যক্তিত্বে সেই জোর আছে যার মাধ্যমে আপনি আমার সমস্যার সমাধান করতে পারেন। আমি বুঝতে পারলাম ভদ্রলোক শুধুমাত্র অহংকারী এবং জেদি নন, অসম্ভব মিথ্যাচারীও, ঠিক যেমনটা রাখাল আমাকে বলেছিল। আর এই তন্ত্র মন্ত্রের জগতে প্রবেশ করার পর থেকে নানান রকমের ব্যক্তিত্বের পরীক্ষা আমার দিতে হয়েছে। তাই ওনার এই মামুলি কথায় আমার মনে বিন্দু মাত্র প্রতিক্রিয়া হলো না। তাই আমি আবার ওনাকে বললাম, তাহলে এবার কি আপনি আমায় বলবেন আমাকে কেন ডেকেছেন এখানে? দেখুন তান্ত্রিক ঠাকুর, আপনাকে একটা কাজ করে দিতে হবে। আজ কৃষ্ণ চতুর্দশী, আগামীকাল অমাবস্যা, আর আগামীকালই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আমার তন্ত্রগুরুর নির্দেশে আগামীকাল আমি প্রতাপগড় রাজ্যের প্রজাদের মঙ্গলের জন্য অত্যন্ত গুপ্ত যজ্ঞ করতে চলেছি। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের মুহূর্তে কোন পুণ্যকর্মের যজ্ঞ করবেন আপনি? শাস্ত্র মতে সূর্যগ্রহণের সময় তো কোনো পুণ্যকর্ম হয় না। সে সময় তো রাহু অতি বলবান। পৃথিবীতে সমস্ত প্রাণ শক্তির আধার হলেন সূর্যদেব, আর সূর্যগ্রহণের সময় তিনি তো অস্তমিত। দেখুন, আমি এসব ব্যাপার বিশেষ জানি না। আমাকে আমার গুরুদেব যেমন নির্দেশ দিয়েছেন আমি সেরকমই করেছি। আর ওনারই কথা অনুসারে সেই মুহূর্তের যজ্ঞে আমাদের বলি দিতে হবে এমন একজনকে যার মধ্যে সূর্যের মতো প্রভা আছে। পুণ্যকর্মের উদ্দেশ্যে যে যজ্ঞ হবে তাতে আপনি নরবলি যাবেন, এরকম তো কোনো শাস্ত্রে নেই। তাছাড়া এই মুহূর্তে নরবলি আইন বিরুদ্ধ। আপনি এ সমস্ত কি বলছেন? আমাদের দেশের শত শত মানুষের হিতের জন্য যদি একজন মানুষকে বলি দেওয়া হয় তবে তাকে জনস্বার্থে উপকারী নয়? অবশ্যই উপকারী। তাই আমার অনুরোধ, বলতে পারেন আমার গুরুদেবের নির্দেশ, আপনি সমগ্র প্রতাপগড় রাজ্যে ঘুরে আগামীকাল সকালে ওই সূর্যের মতো দীপ্ত তেজ সম্পন্ন মানুষটিকে খুঁজে বার করবেন। না, তা কখনোই হয় না। এই ধরনের যজ্ঞ সম্পূর্ণরূপে শাস্ত্রবিরোধী। তাই আমি আপনাকে সাহায্য তো কোনোভাবেই করব না, উল্টে আপনাকে আমি এই কাজে প্রতিহত করব। নিজের ধ্বংসকে আমন্ত্রণ জানাবেন না জমিদার বাবু। চুপ করুন আপনি। আমার রাজগৃহে এসে আপনি আমাকে নীতিজ্ঞান প্রদানের চেষ্টা করবেন না, যদি আপনার নিজের প্রাণ প্রিয় হয়তো। না হলে আপনার দেহ থেকে আপনার মুন্ডুচ্ছেদ করে আপনাকে প্রতাপগড়ের মাটিতে পুঁতে রাখতে আমার কিন্তু হাত কাঁপবে না। তাই আমি আপনাকে অনুরোধ করছি, নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানাবেন না।
জমিদার বাবু, আমাদের এই তান্ত্রিক সাধনার জগতে এরকম অনেক কিছু জন্ম মৃত্যু কিংবা এই জন্ম মৃত্যু চক্রের বাইরের জীবীদের সাথে আমাদের নিত্য ওঠা বসা করতে হয়, তাই মৃত্যুর ভয় আমি পাই না। তবে হ্যাঁ, আপনার ক্ষেত্রে বলি, আপনার সম্পর্কে আমি গতকাল থেকে যা যা শুনেছি তা সম্পূর্ণ সত্য। তাই আমি আপনাকে সাবধান করছি, জন্ম মৃত্যুর এই চক্রের নিয়ন্ত্রক হয়ে ওঠার চেষ্টা করবেন না, তাতে আপনি নিজের জন্য বিপদ রেখে আনবেন। আমি দেখলাম আমার কথা শুনে এতটাই রেগে গেলেন যেন ওনার চোখ দিয়ে আগুন ঝরতে লাগলো। উনি হিতাহিত জ্ঞান রহিত হয়ে যে অসভ্য অশ্রাব্য ভাষায় কথা বলতে লাগলেন তার বলার নয়। আর ঠিক তখনই তার প্রহরীরা এসে আমাকে ওনার ঘর থেকে বের করে নিয়ে এলো। তারপর আমাকে সঙ্গে করে নিয়ে একটা লম্বা গলি পথ ধরে তারা হাঁটতে লাগলো। আর আমারও সেই অবস্থায় তাদের প্রতিবাদ করার কোনো ইচ্ছা ছিল না। তাদের সঙ্গে সঙ্গে বিনা বাক্য ব্যয়ে আমি যেতে থাকলাম তাদের নির্দেশ মতো। এইভাবে বেশ কিছুক্ষণ যাবার পর আমাদের গলি পথের পাশে ডান দিকে একটা ছোট্ট দরজা খুলে আমাকে নিয়ে সেই প্রহরীরা সেখানে প্রবেশ করলো। আর একটা পেঁচালো ঘোরানো সিঁড়ি বেয়ে আমরা নিচে নামতে লাগলাম। আমি বুঝতে পারলাম এটা কোনো একটা সুড়ঙ্গ পথ বরাবর আমরা যাচ্ছি। প্রকৃষ্ট দিবালোকেও সেই সুড়ঙ্গ পথ অন্ধকার। তবে বেশ কিছুটা যাওয়ার পর আমি দেখতে পেলাম সেই পথের মাঝে মাঝে এবার একটা করে জ্বলন্ত মশাল গোঁজা, আর যার থেকে সামান্য আলোর প্রভায় ধীরে ধীরে চোখটা সয়ে আসতে লাগলো। আমি বুঝতে পারলাম আমাকে বড় একটা ঘরে নিয়ে আসা হয়েছে। চারপাশটা ভীষণ স্যাঁতস্যাঁতে আর ঠান্ডা। বুঝতে পারলাম আমরা মাটি থেকে অনেক গভীরে প্রবেশ করেছি। কিন্তু সব থেকে বড় কথা হলো, জমিদার বাড়িতে প্রবেশ করার সময় থেকে আমার বারবার মনে হয়েছিল সেই দেবী আমাকে পরবর্তী নির্দেশ দেবেন, কিন্তু এখনো পর্যন্ত আমি তার কোনো রকম নির্দেশ পাইনি। প্রহরীরা আমাকে সেখানে থাকতে বলে আবার সেই সুড়ঙ্গ পথ বরাবর ফিরে গেল। আর যাবার সময় সেই ঘরের প্রবেশদ্বারে একটা বড় তালা ঝুলিয়ে দিয়ে গেল লোহার গড়াতে। সত্যি বলতে কি, আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। দেবী আমায় বলেছিলেন আমাকে সেখানে একটা বিশেষ কার্য সম্পাদন করতে হবে, কিন্তু বর্তমানে পরিস্থিতি এমন জায়গায় এসে পৌঁছালো যে আমি নিজেই বন্দী হলাম পাতাল ঘরের একটা গুপ্ত প্রকোষ্ঠে। তাই তখনকার মতো কিছু করার না থাকায় আমি মাটিতেই বসে পড়ি। আর এইভাবে কখন যে আমি ঘুমিয়ে পড়েছিলাম তার খেয়াল ছিল না। কিন্তু হঠাৎ আমার একটা পরিচিত কণ্ঠস্বর শুনে আমার ঘুমটা ভেঙে গেল। তারানাথ, জাগো, তোমার কর্মসাধনের সময় যে উপস্থিত। তারানাথ। আমি ধড়মড় করে উঠে বসলাম। আর কতক্ষণ আমি ঘুমিয়েছিলাম সে কথা আমি জানি না। আর দেবীর উদ্দেশ্যে বললাম, মা, আপনি এসেছেন? আমি আপনার নির্দেশের জন্য অপেক্ষা করেছিলাম মা। তবে তবে আমার মনে দৃঢ় বিশ্বাস ছিল আপনি আসবেন। তোমার ভক্তিতে আমি প্রসন্ন হয়েছি তারানাথ। তবে তুমি তো জানোই এই পৃথিবীতে কোনো কিছুই কার্যকারণ ছাড়া ঘটে না। তোমার কি একবারও মনে হয়েছে রাজপ্রাসাদের অভ্যন্তরের সূর্যপ্রতাপের রাজ্যপাট থেকে তোমাকে এই পাতালে অন্ধকার প্রকোষ্ঠে আসার পথে আমি আটকাইনি কেন? আমি সঠিক জানি না, তবে একটা ধারণা আমি করতে পারি। আমার মনে হয়েছে আপনি বলেছিলেন জমিদার সূর্যপ্রতাপের সমস্ত শক্তি ওর গুরু সুনিকেশের মধ্যে সীমাবদ্ধ। ওর নিজস্ব বলাবল কিছু নেই। আর এই সুনিকেশ পাতাল লোকের বাসিন্দা, হয়তোবা সেই জন্যই। আমার কথা সম্পূর্ণ হওয়ার আগে সেই দেবী বলে উঠলেন, তোমার অনুমান সঠিক তারানাথ। বাইরে সূর্যগ্রহণ শুরু হয়ে গেছে। তোমার হয়তো মনে নেই, এই বন্দি গৃহে তুমি একটি সম্পূর্ণ সৌরদিনমান অতিক্রম করে ফেলেছ।
আর সূর্যগ্রহণের সময় যখন সমগ্র পৃথিবী অন্ধকারে ঢেকে যাবে, এই গুপ্ত ঘরের অন্ধকার আর সমগ্র পৃথিবীর অন্ধকার এক হয়ে যাবে, তখন সুনিকেশ আসবে। তুমি প্রস্তুত হও, সে পাতাল লোক থেকে যাত্রা শুরু করেছে। আমি শুনতে পেলাম বেশ শব্দ করে সেই লোহার শিকলের তালাটা খোলা হলো, আর সেই ঘরে প্রবেশ করলেন সূর্যপ্রতাপ আর তার সঙ্গে কিছু অনুগত সেবায়েত, যারা খুব তাড়াতাড়ি এসে এই গুপ্ত পাতাল ঘরের একদিকের কোণায় বেশ কিছু জিনিস সাজিয়ে রাখতে লাগলো। বুঝতে পারলাম ওরা সুনিকেশের অভ্যর্থনার ব্যবস্থা করছে। কে তান্ত্রিক ঠাকুর? আশা করি আপনার এখানে গতকাল কোনো অসুবিধে হয়নি। আমি প্রহরীদের থেকে খোঁজ নিয়েছিলাম, ওরা প্রতিবারই বলেছে আপনি নাকি ঘুমিয়ে আছেন। সূর্যপ্রতাপের কথাই আমার খেয়াল পড়ল। সত্যিই তো, যদি আমি এই ঘরে এতক্ষণ যাবৎ বন্দি অবস্থায় থেকে থাকি, তবে আমার মধ্যে ক্ষুধা তৃষ্ণা কোনো প্রবৃত্তি তো জাগিনি। খাবার বলতে সেই আমি শেষ খেয়েছিলাম 2 দিন আগে রাত্রে রাখালের বেঁধে রাখা সেই খিচুড়ি, কিন্তু তারপর থেকে আমার একবারও খিদে পায়নি। আমার বুঝতে তখন আর বাকি নেই, এই নিশ্চয়ই সেই দেবীরই কোনো কৃপা। তাই মনে মনে তার প্রতি কৃতজ্ঞতার প্রণাম জানিয়ে জমিদার বাবুকে বললাম, না জমিদার বাবু, আপনি নিশ্চিন্তে থাকুন, আমার কোনো অসুবিধা হয়নি, বেশ ভালোই ঘুমিয়ে কাটিয়েছি। আর যার উপর স্বয়ং আদিশক্তির আশীর্বাদ রয়েছে, তার সুবিধা কিংবা অসুবিধা কোনো তুচ্ছ নাড়াধামের হাতে থাকবে এ কি হতে পারে? বুঝতে পারছি 2 দিনের অনাহারে আপনার মস্তিষ্ক বিকৃত হয়েছে। তবে চিন্তা করবেন না, আমার গুরুদেব আমায় নির্দেশ পাঠিয়েছেন, আপনাকে যজ্ঞে বলি প্রদানের পূর্বে আপনাকে পেট ভরে আমরা খাওয়াবো। আপনার অন্তরাত্মাকে সম্পূর্ণ তৃপ্ত করে তবে আমরা আপনাকে বলির ব্যবস্থা করব। বুঝলাম, সুনিকেশ আমাকে যে কাজ দিয়েছিল সেই কাজ আমি না করায় তার প্রতিশোধ রূপে আমাকে এই যজ্ঞাগারে বলি প্রদানের মনস্থ করেছে জমিদার সূর্যপ্রতাপ। বিশ্বাস করো কিশোরী, এই কথা মনে হতে আমার মনে বিন্দু মাত্র ভয়ের উদ্রেক হলো না, কারণ মরতে আমি ভয় পাই না। কিন্তু আমার সুনিকেশের আর সেই জমিদারের জন্য অত্যন্ত করুণা হলো। আর ঠিক তখনই আমি দেখলাম ঘরের মধ্যে লাগানো সমস্ত মশালগুলো নিজে থেকে নিভে গেল। বুঝতে পারলাম দেবীর কথা অনুসারে পৃথিবী সম্পূর্ণ সূর্যগ্রহণের দিকে এগিয়ে চলেছে, এ সেই অন্ধকারেরই প্রতীক। আর সেটা হওয়ার সঙ্গে সঙ্গে জমিদার আর ওখানে উপস্থিত সকলে মাটিতে হাঁটু মুড়ে বসে পড়লেন, আর ওনাদের মাঝে সাজানো হোমকুণ্ডে দপ করে একটা শিখা প্রজ্বলিত হয়ে উঠল। সব কিছু আমার চোখের সামনেই ঘটছিল। আমি দেখলাম সে নীলাভ প্রজ্বলিত শিখা ধীরে ধীরে একটি অতিকায় মানুষের অবয়ব নিচ্ছে, তবে সে কোনো সাধারণ মানুষের মতো নয়। সব কিছু যেন কেমন ধোঁয়াটে, তবে ভয়ঙ্কর তার আকৃতি, সুবিশাল তার বাহুদ্বয়, বিভৎস বড় মুখে গোল গোল চোখ থেকে যেন আগুন ঠেকড়ে বের হচ্ছে। সেই পাতাল লোকের রাক্ষস, অসম্ভব বৈশ্বাতিক শক্তির অধিকারী সে। আমি বুঝতে পারলাম এই সেই সুনিকেশ। আর কেন সুনিকেশের আক্রমণ প্রতাপগড়ের রাজমশাই শ্রী শিবপ্রতাপ এবং আমাত্মরা প্রতিরোধ করতে পারেনি, সেই কৌতূহল আমার মিটে গেছে। আমি বুঝতে পারছি এই ভয়ঙ্কর রাক্ষসী শক্তির সামনাসামনি হওয়ার সাধ্য কোনো মানুষের ভিতরেই থাকে না। তবে সে যখন আমার দিকে সরাসরি ফিরে তাকালো, তখন আমি দেখতে পেলাম তার একটা চোখের মণি বন্ধ। হঠাৎ করে আমার মনে পড়ে গেল, আমি শুনেছিলাম সেই কমলার ছুরি দেওয়ার সনের কাঠির আঘাতে সেদিন সুনিকেশ শুধু পিছিয়ে যেতে বাধ্য হয়নি, তাকে চিরতরে হারাতে হয়েছিল এক চোখের দৃষ্টি। কিন্তু সে সেদিন বিধাতার সেই ভবিষ্যৎ লিখন পড়তে পারেনি।
দেবী তার চোখে আঘাত করে বুঝিয়ে দিয়েছিলেন তার চোখের যে সম্মোহিনী শক্তি, যা দিয়ে সে সামনের প্রত্যেকটা মানুষকে তার বশীভূত করতে পারে। দেবীর এক সামান্য প্রহারে তার সেই সম্মোহিনী চোখ নষ্ট হয়ে গেছে, কিন্তু তাও সে নিজের পাপ কর্ম থেকে সরে আসে। তারানাথ, তুমি প্রস্তুত তো? হ্যাঁ মা, আমি প্রস্তুত। আপনি নির্দেশ করুন আমাকে কি করতে হবে। তোমার পিঠের ঝোলার ভিতর দেখো তারানাথ, তাতে অনেকগুলো দরকারি বস্তুর মাঝে একটা স্বর্ণের কাঠি আছে। সেটা আমি তোমার ঝোলায় রেখেছিলাম। ওই রাক্ষস যখন তোমার কাছে এগিয়ে আসবে তখন তুমি তা ছুঁড়ে দেবে তার দিকে। কথাটা মনে রেখো, আর এই কাজে যেন কোনো ভুল না হয়। আমি তাকিয়ে দেখলাম সেই ভয়ঙ্কর রাক্ষস তার জন্য উপহার স্বরূপ আনা। আমি দেখলাম সমস্ত খাদ্য বস্তু এক এক করে গ্রহণ করার পরেও সে তখন ক্ষুধার্ত। বুঝলাম তার ক্ষুধা মানুষের রক্তপান না করলে সম্পূর্ণ হবে না। তাই সে এবার ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো আমার দিকে, আর কয়েকটা পদক্ষেপের পরেই সরাসরি এসে দাঁড়ালো আমার সামনে, আমার মুখোমুখি। আমার সারা শরীরে তখন একটা অদ্ভুত আড়ষ্টতা, যেন আমার হাত পা সব জমে পাথর হয়ে গেছে। তারপর হঠাৎ যেন কেউ একজন আমাকে একটা সজোরে ধাক্কা দিল, আর তাতেই চমকে উঠে আমি দেখি সেই নরপিশাচ তখন আমার মুখোমুখি এসে দাঁড়িয়েছে আর প্রস্তুতি নিচ্ছে আমার উপর ঝাঁপিয়ে পড়ার। তার বিভৎস বড় ভাঙা থেকে তখন লালা রস গড়িয়ে পড়ছে। ঠোঁটের কোণা বেয়ে আর জমিদার সূর্যপ্রতাপ তখন চিৎকার করে সেই নরখাদকের স্তুতি করে চলেছে। কৃম্বনে হিরণ্যনাকস্য সজাতি সম্মুখেনাং সমর্পিতা ক্রিং ছট ছট লক্ষমনে স্বাহা। কৃম্বনে হিরণ্যনাকস্য সজাতি সম্মুখেনাং সমর্পিতা ক্রিং ছট ছট লক্ষমনে স্বাহা। কৃম্বনে হিরণ্যনাকস্য সজাতি সম্মুখেনাং সমর্পিতা ক্রিং ছট ছট লক্ষমনে স্বাহা। কৃম্বনে হিরণ্যনাকস্য সজাতি সম্মুখেনাং সমর্পিতা ক্রিং ছট ছট লক্ষমনে স্বাহা। তোমরা ওনাকে ছেড়ে দাও, উনি আমার পরমারাধ্য গুরুদেব। উনি তো তোমাদের কোনো ক্ষতি করেননি। কল্কি ওর তপবলে নিজের পথ নিজেই নির্বাচন করবে। তন্ত্র সাধনার যে পথ থেকে ও ভ্রষ্ট হয়েছিল সেই পথেও আবার ফিরে যাবে। কিন্তু সূর্যপ্রতাপ, কল্কিকে শক্তিকে কাজে লাগিয়ে তুমি সমার পরিবার এবং সমগ্র প্রতাপগড়ের মানুষের প্রতি যে অত্যাচার এতদিন করে এসেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। নিজের চরমতম শাস্তির জন্য প্রস্তুত হও। দেবীর অভিশাপে তারপর থেকে সূর্যপ্রতাপ তার দুই চোখের দৃষ্টি সম্পূর্ণরূপে হারিয়ে ফেলে, আর মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত তাকে চোখ থাকতে অন্ধকারের জীবনেই দিন কাটাতে হয়। আর উনি ওনার যাবতীয় দম্ভ আর অহংকারের সমুচিত জবাব পান। আর আমি যতদূর শুনেছি উনি ওনার অবশিষ্ট জীবন চরম অনুশোচনাতেই কাটিয়েছেন। কল্কি বা সুনিকেশ নিজের লক্ষ্যে চলে গেলে সূর্যপ্রতাপ সম্পূর্ণ একাকী হয়ে যান, আর চরম কষ্ট ভোগের মধ্য দিয়ে উনি ওনার প্রায়শ্চিত্ত সম্পূর্ণ করেন। হ্যাঁ ঠাকুর মশাই, আমি বুঝতে পারছি সূর্যপ্রতাপের তখন কি মানসিক অবস্থা হবে। আসলে ওরা এই এত দম্ভের ভিত্তি ছিল সুনিকেশ। তাকে ছেড়ে সূর্যপ্রতাপের যে কোনো অস্তিত্বই ছিল না, সেটা সে উপলব্ধি করে সুনিকেশের চলে যাওয়ার পর একটা ক্লিপ পক্ষাঘাত আক্রান্তের মতো কাটাতে হয় জীবনের শেষ দিনগুলো। আর এইভাবেই শেষ হয়ে যায় ওর অহংকারের অধ্যায়, আর প্রতাপগড় মুক্ত হয় তার অভিশাপ থেকে। টানা এতক্ষণ বলার পর ঠাকুরমশাই কিছুক্ষণের জন্য বিরতি নিলেন। আমরা দুজনেই খেয়াল করে দেখি ওনার মুখমণ্ডলে একটা আশ্চর্য দীপ্তি ফুটে উঠেছে। আমাদের বুঝতে অসুবিধা হলো না। সশরীরে উনি আমাদের সঙ্গে থাকলেও মনের দিক থেকে পৌঁছে গেছেন প্রতাপগড়ের রাজবাড়ির সেই গুপ্ত প্রকোষ্ঠে,
যেখানে সেই পাতালপুরীর রাক্ষসের ওপর দেবী দুর্গার বিজয়ের সাক্ষী হওয়ার সুযোগ পেয়েছিলেন উনি। আমরা আর কথা বাড়ালাম না, ধীরে ধীরে উঠে পড়লাম, কারণ আমরা বুঝতে পেরেছিলাম সেই মুহূর্তে ঠাকুরমশাইকে কথা বলানো আমাদের উচিত হবে না। তাই চারিকে দরজা বন্ধ করতে বলে আমরা বাইরে বের হয়ে আসলাম। আমরা জানি আবার একদিন কোনো ছুটির দিন আমরা ফিরে আসব ঠাকুরমশাইয়ের কাছে নতুন অভিজ্ঞতা শোনার জন্য। আপাতত বিদায়। নমস্কার, আমি পার্থপ্রতিম। আজ আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক শিবাঙ্গনের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন পাতাল লোকের রাক্ষস। আজ গল্প পাঠে ছিল দীপ্তদীপ। তারানাথ তান্ত্রিকের ভূমিকায় দিব্যেন্দু গোস্বামী এবং কিশোরীর ভূমিকায় অতনু। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছে ঈশান, তৃষা, তুষার, সুপ্রভাত, রাজপ্রতাপ বসু, ঋতম, শ্রেয়সী এবং রাজ চক্রবর্তী। এডিটিংয়ে রয়েছে শুভজিৎ, পোস্টার ডিজাইনিংয়ে ঈশান। গল্পের সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ছিল পার্থপ্রতিম দাস। গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না আমাদের লাইক কমেন্ট করে, আর খুব ভালো লেগে থাকলে শেয়ার করুন সবার সঙ্গে। আমাদের সমস্ত গল্পের নোটিফিকেশান পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। তবে আজ আসি, আবার অন্য কোনো দিন এক নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রহস্যের অন্ধকারে। ধন্যবাদ, শুভরাত্রি।